কাকদ্বীপের দিক থেকে বেরিয়ে চলে এলাম, এসে নামখানা নারায়ণপুরের একটা চায়ের দোকান, এখানে কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব নামখানার দিকে। তবে এই চায়ের দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়, আর এখানে দেখবেন প্রতিদিন জমিয়ে ঘুগনি মুড়ি থেকে শুরু করে সব কিন্তু এখানে খাওয়া দাওয়া করে বিভিন্ন কাজে যে যার বেরিয়ে চলে যায়। তবে আমরা কিন্তু ঢুকে পড়লাম এই চায়ের দোকানে। দেখবেন এই চায়ের দোকানটা কিন্তু ভালো ভিড় হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে বেশ একটা আলাদা এই দোকানের যেন একটা রান্না বান্না নিশ্চয়ই খুব ভালো, নাহলে এই যে যারা কাস্টমার যারা খেতে আসেন তারা প্রশংসা করেন। এই যে পাশে একটা কাস্টমার আছে, তারা কোনদিন খেতে আসেন তো ভালো রান্না বান্না করে। এই সকাল সন্ধ্যে রাত এই যে দোকানের মালিক যিনি কিন্তু কষ্ট করে সারাদিন কিন্তু বসে থাকে যে কখন আমাদের এই কাস্টমাররা আসে, কিন্তু রান্না বান্নার দিক দিয়ে কোনো ত্রুটি নেই। এখানে কিন্তু আমাদের সেই খাওয়া দাওয়াটাই হয়, আর যার ফলে এইখানেই চলে এলাম। আমি সকালে একবার এখানে বসেই একটু চা মুড়ি খাওয়া দাওয়ার পরে আর ডিমটা কীভাবে ভাজছে একটু দেখাই আপনাদেরকে। আমার এক দাদা কিন্তু সেই খাচ্ছে, দেখাবো। আর ডিমটা ভাজা দেখেছেন, এই যে দেখুন এই হচ্ছে ডিম ভাজা হচ্ছে, উল্টে পাল্টে ডিম ভাজা হচ্ছে। মানে এখানে খাওয়া দাওয়ার যে একদম পরিপাটিভাবে খাওয়া দাওয়া হয় সেটাই আমরা দেখাচ্ছি। আর সবাই টেবিলে বসে আছে, সবাইকে এখান থেকে একটু দেখাই। সবাই টেবিলে বসে আছে, আমরাও এর মধ্যে ঢুকে পড়লাম। খাওয়া দাওয়া হলো, একটা আলাদা অনুভূতি এখান থেকেই। তারপরে ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আর আপনাদের দেখাবো আজকের সত্যি সুন্দরবনের গ্রামীণ পরিবেশগুলো কেমন আছে, পরিবেশগুলোই তুলে ধরবো। আপনার সঙ্গে আমাদের সঙ্গে যেমনই থাকেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। একসময় আমরা খবরের কাগজ কিন্তু বিক্রি করতাম, খবরের কাগজ এলাকায় এলাকায় পৌঁছে যেত। আজকের হয়তো সেই খবরের কাগজটা আমরা সময় মতো পৌঁছাতে পারি না। তবে যাই হোক, এই চায়ের দোকান থেকে গ্রামে গঞ্জে পৌঁছে গিয়ে নিশ্চয়ই গ্রামের কিছু দৃশ্য দেখাবো, গ্রামের মনোরম পরিবেশ যেগুলো গ্রামের মানুষ তারা দীর্ঘদিন বসবাস করে আছে, তারা কেমন সুখে দুঃখে রয়েছে তাদের সঙ্গে গল্প হবে, তাদের সঙ্গে কথা হবে। আর সারাদিন আড্ডা গ্রামের মানুষদের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা কথা বলতে বলতে ধীরে ধীরে এগোতে থাকবো। এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখাবো আপনাদেরকে নামখানা। এই জায়গায় একটা স্ট্যান্ড রয়েছে, এটা নামখানা নয়, এটা নারায়ণপুরের স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের কিন্তু প্রচুর গাড়ি বিভিন্ন জায়গায় চলে যায়। তবে এই জায়গাতে আপনাদের যে সমস্ত গাড়িগুলো ধরতে হবে, এই গাড়িগুলো কিন্তু পৌঁছে যায় বিশেষ করে নামখানা থেকে বকখালির দিকে, আর বকখালি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পৌঁছে যায়। আর এই জায়গাতে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনারা পাবেন টোটো, জিও থেকে শুরু করে একাধিক বাস। আর এই বাসগুলি কিন্তু যখন দাঁড়িয়ে থাকে তারা কিন্তু যতক্ষণ না প্যাসেঞ্জার হচ্ছে তারা কিন্তু ছাড়ে না। আর বিশেষ করে টোটোর সংখ্যা যদি দেখায়, এখানে প্রচুর টোটো এই সড়কের উপরে দাঁড়িয়ে থাকে। আর এখানে জিও গাড়ি তারা কিন্তু এই গন্তব্যস্থলে দাঁড়িয়ে থাকে, কারণ এরা যায় কাকদ্বীপের দিকে, আর এরা রয়েছে দিকে এগুলো যেগুলো দক্ষিণ দিকে মুখ করা রয়েছে, এরা কিন্তু যাবে বকখালির দিকে বা বিভিন্ন জায়গায়, বা ওই বকখালি থেকে আশেপাশে কোনো জায়গাতে। তবে এই ছবিটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে নামখানা নারায়ণপুর এলাকার। এই ছবিতে দেখে এই কারণে দেখানো যে আমরা যে ধীরে ধীরে গন্তব্যস্থলে পৌঁছচ্ছি তার আগেই যে জায়গাতে যাচ্ছি তার কিছুটা ছবি আপনাদেরকে তুলে ধরছি। বিশেষ করে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু অনেক বড় রোড, অনেক বড় চওড়া রাস্তা। এই রাস্তাতে প্রচুর গাড়ি যাতায়াত করে। তবে এই যে আমরা যতটা এগোচ্ছি তার কিছু কিছু অংশ আমরা তুলে ধরছি, কারণ এই কারণে আপনারাও এসে এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় যেতে পারেন। আপনারা কোনো সময় যদি বকখালি থেকে শুরু করে অন্য কোথাও বেড়াতে যান, অন্য কোথাও বলতে বকখালির দিকেই হেনরি আইল্যান্ড রয়েছে, যে সমস্ত জায়গাতে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আপনারা যেতে পারবেন এই জায়গায় গাড়ি ধরে। বিশেষ করে এই যে বড় গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এরাও যেমন যায়, তার পাশাপাশি ছোট বড় গাড়ি সব মিলে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে থাকে। তারা কিন্তু তাদের জায়গা থেকে গন্তব্যস্থলে আপনাদেরকে পৌঁছে দেবে। আপনারা যদি একটু দূরে থাকেন, ওইদিকে কিন্তু রেলওয়ে স্টেশন রয়েছে, নামখানা রেলওয়ে স্টেশন থেকে আপনারা এখানে চলে আসতে পারেন। তারপরে কিন্তু ধীরে ধীরে আপনারা এগোতে পারবেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে বা আপনাদের গন্তব্যস্থলে। তবে যাই হোক, আমরা এখান থেকে যেমন দেখালাম, এরপরেই কিন্তু পোলের উপর থেকে আপনাদের কিছুটা ছবি দেখাবো, যে ছবিগুলো দেখলেও আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে হাতানিয়া দোয়ানিয়া যখন বাঁধা ছিল না, এখন কিন্তু সেতু হয়েছে, আর সেই সেতুর উপর থেকেই আপনাদের কিছুটা ছবি তুলে দেখাবো। তবে এই যে আমার এক দাদা আসছে, দীর্ঘদিন ধরে এই নামখানায় বসবাস করে আছে। দাদা, এইখানে গাড়ি পাওয়া যায় কোথায় কোথায় যায়? এই গাড়ি যায় ধর্মতলা, হাওড়া, কাকদ্বীপ, কলকাতা। এখানে মানুষ এসে নিরাপদে তারা যেখানে যেতে চায় সেখান থেকেই এখান থেকে যেতে পারে, এখান থেকে যেতে পারে। অর্থাৎ বোঝা গেল এখানে এসে আপনারা এই জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় গাড়ি চলে যায়। তবে যে আপনার পর্যটন কেন্দ্রে যদি যেতে হয় তাহলে কিন্তু এই দিকেই যেতে হবে। সেই রাস্তাটাও একটু দেখিয়ে দিই। এখানে এই রাস্তা, এটা হচ্ছে নামখানা থেকে বকখালির দিকে। চলুন আমরা কিন্তু এবারে ধীরে ধীরে পোলের উপর থেকে কিছুটা ছবি আপনাদের দেখাবো। বেশ কিছুটা এগিয়ে এলাম, আর এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া এই যে নদী। এই হাতানিয়া দোয়ানিয়া নদীতে এই যে সেতু দেখতেই পাচ্ছেন, এটা সেতু। আর এই সেতুর উপরে দাঁড়িয়ে থেকে
আপনাদের এটা ছবি দেখাচ্ছি। এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এই যে ছবিটা দেখেই বুঝতে পারছেন। বিশেষ করে এই নদীতে প্রচুর কিন্তু মৎস্যজীবীদের ট্রলার এখানেই কিন্তু ঘাট নোঙর করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ হলে এই জায়গাতেই তারা কিন্তু থাকে। আর সেই ছবি আমি কিছুটা আপনাদের তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। অর্থাৎ বোঝা গেছে যে হাতানিয়া দোয়ানিয়ার উপরে যখন সেতু না হয়েছে, সেতু যখন ছিল না, তখন কিন্তু এই নদীতেই নৌকোতে পারাপার হতো। ওই যে এখনো পর্যন্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে ঘাট রয়েছে। অর্থাৎ বোঝা গেল যে হাতানিয়া দোয়ানিয়া নদী, যে নদীতে প্রচুর ট্রলার কিন্তু এই সময় রয়েছে। আর এই সেতুটা কিন্তু আপনাদের দেখাচ্ছে। সেতুটা আপনাদের এই কারণে দেখানো, আমরা যখনই এই নামখানার দিকে আসি তখন কিন্তু এই সেতুটা সত্যি অপূর্ব লাগে। আর তার পাশাপাশি আমরা এই যে হাতানিয়া দোয়ানিয়া নদীতে প্রচুর যে ট্রলার রয়েছে সেই ছবিটাও দেখাচ্ছি আপনাদের। আর দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বাংলাদেশি বার্জ রয়েছে। আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু কিছু ছবি তুলে দেখাই যে তার সেখানকার পরিবেশ কেমন, সেখানে কেমন লাগে। তো বিশেষ করে আমি যখনই এইদিকেই বেরিয়েছি, অর্থাৎ সকালেই চায়ের দোকানে চা টা খেয়ে তারপরে বেরালাম নামখানার দিকে, কোনো একটা গ্রামে গিয়ে দেখাবো সেই গ্রামীণ পরিবেশ কেমন। তার পাশাপাশি যে যেখান থেকে বাসগুলি ছাড়ে সেটা যেমন তুলে দেখিয়েছি, এখন আমরা হাতানিয়া দোয়ানিয়ার উপরে যে সেতু রয়েছে সেই সেতুর উপরে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি হাতানিয়া দোয়ানিয়ার যে নদীতে প্রচুর ট্রলার যেহেতু রয়েছে সেগুলো যাচ্ছে আসছে, সেই ছবিগুলো দেখে বুঝতে পারছেন এগুলো যাচ্ছে আসছে। আর আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। তবে এই জায়গাতে এই যে পোলটা রয়েছে এখানে কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত করে, যারা পর্যটকরা আসে আর যারা প্রতিদিন যাতায়াত করে তারা কিন্তু প্রতিদিন যাতায়াত করে। এই বিশেষ করে দেখতেই পাচ্ছেন এখানে যারা প্রতিদিন তাদের প্রয়োজনের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, অর্থাৎ বকখালি থেকে নামখানা, নামখানা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে আবার পৌঁছে যায় বিশেষ করে একেবারে কলকাতা, কলকাতা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে চলে যাওয়া যায়। তো যাই হোক, এই নদীর ছবি এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখালাম। বিশেষ করে আমরা যেসব ছবিগুলো দেখাই আর আমি সঙ্গে থাকি কেন, আমি আর সঙ্গে আপনাদেরকে এই কারণে দেখাই যে এই পোলের যে সত্যি কত বড় পোল সেটা দেখে বুঝতে পারবেন। আর তার পাশাপাশি এইটা দেখা যাচ্ছে বাংলাদেশি বার্জ কিন্তু দেখতে পাচ্ছেন, বাংলাদেশি বার্জ কিন্তু রয়েছে। আপনি আমাদের এই ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা এই ছবিগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। ওই দূর থেকে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি, যেখানে এই যে একটা ভটভটি পোলের নিচ থেকে যাচ্ছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিছু লঞ্চ রয়েছে যারা সাগর দ্বীপের জন্য সাগর দ্বীপ চলে যায়। অর্থাৎ এখান থেকে ফেরি সার্ভিস, এখান থেকেই বিশেষ করে অনেকেই আছেন যারা ওই নৌকোতে করে বেনুবন হয়ে সাগরদ্বীপ, গঙ্গাসাগর, কপিলমুনিতে চলে যেতে পারে। সেই লঞ্চগুলো কিন্তু ওই যে যেটিটা দেখছেন ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর বেশ কিছু ট্রলার কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম নদীর কিনারাতে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে দুর্যোগপূর্ণ ওয়েদার রয়েছে, গ্রামবাসীবৃন্দ ও পর্যটক এবং মৎস্যজীবীদের জানানো যায় যে আজ থেকে আগামী কাল পর্যন্ত বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের জানানো হচ্ছে যে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। বকখালিতে আগত পর্যটকদের সমুদ্রে স্নান করতে বারণ করা হচ্ছে এবং এলাকার সমস্ত গ্রামবাসীগণকে জানানো যায় যে যাদের মাটির বাড়ি রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে। সেই সঙ্গে কোথাও যদি কোনো বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে আপনারা কেউ হাত দেবেন না, প্রয়োজনে অফিসিয়াল ভাবে খবর দিন। ধন্যবাদ। তার ফলে এই যে ট্রলারগুলি গভীর সমুদ্রে যেতে পারেনি তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় যে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর তার পাশাপাশি হাতানিয়া দোয়ানিয়ার যে চিত্রটা সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি। সব মিলিয়ে আপনারা বুঝতেই পারলেন যে আমি এই যে ছবিগুলো দেখাচ্ছি তার কারণ এখানে এলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। পাশাপাশি এই সুন্দরবনের প্রকৃতি, সুন্দরবনের জলবায়ু, এখানে কিন্তু বিভিন্ন রকম গাছপালা জন্মাতে সাহায্য করে। অর্থাৎ সুন্দরবনের মাটি এমনই উর্বর যেখানে দিনে সারেতেও দেখা গেছে প্রচুর গাছপালা জন্মায়। এই দূর দূরান্ত থেকে এই পোলটার উপরে দাঁড়িয়ে থেকে যদি এই সৌন্দর্যটা আপনাদের তুলে ধরি কেমন লাগছে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে প্রাকৃতির বা প্রকৃতির যে সৌন্দর্য অপরূপ সেটা কিন্তু এই পোলের উপর থেকেই দেখানো যেতে পারে। সেই ছবিগুলো কিন্তু আমি আপনাদের বেশ কিছুটা সময় দাঁড়িয়ে দেখালাম। এবার দেখে আপনারা বুঝতেই পারছেন যে এর অপরূপ সুন্দর
এই হাতানিয়া দোয়ানার পোলের উপর থেকেই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতে পারছি। আরেকবার একটু পোলটার উপরে চিত্রটা দেখিয়ে দিন, কেমন লাগছে আপনাদের এই সুন্দর পোলটা, যেখানে প্রচুর গাড়ি যাতায়াত করে। দেখেছেন প্রচুর গাড়ি যাতায়াত করছে, আমি একটু ঘুরে ঘুরে দেখাই, ওই দূর থেকে দেখেছেন প্রচুর গাড়ি যাতায়াত করে। বিশেষ করে বকখালিতে যারা বেড়াতে যান তাদের ক্ষেত্রেও যেমন এই জায়গার উপর দিয়ে যেতে হবে, তবে এই যে প্রচুর টোটো, বাস, জিও গাড়ি থেকে শুরু করে যে সমস্ত গাড়িগুলো কিন্তু এই পোলটার উপর দিয়েই যায়। আর এই পোলটা হয়ে যাওয়ার ফলে এতটাই সুবিধা হয়েছে, শুধু যাত্রী পরিবহন নয়, তার পাশাপাশি পণ্য পরিবহনও এই জায়গাতেই হয়। অর্থাৎ পোলের যে এই মুহূর্তে ধীরে ধীরে যে কতটা গুরুত্ব বেড়েছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থার ফলে এখানকার মানুষ অতি সহজে পৌঁছে যেতে পারে এই বকখালিতে। অর্থাৎ আপনি যদি কোথাও বেড়াতে যান সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে অতি সহজেই গাড়িতে চললেন আর এই গাড়িগুলো কিন্তু আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর তার পাশাপাশি আপনাদেরকে এখনও বলছি যে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পাচ্ছেন যে এই সাইডে এটা পূর্ব দিক পোলের, আমরা এই পূর্ব দিকের অংশটা দেখাচ্ছি। এখানে প্রচুর যে ট্রলার, যারা মৎস্যজীবী, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের ট্রলারগুলি কিন্তু এই মুহূর্তে সব কিন্তু এই ঘাটেই রয়েছে। অর্থাৎ এই হাতানিয়া দোয়ানিয়া চিত্রটা দেখেই বুঝতে পারছেন সব কিন্তু গভীর সমুদ্র থেকে প্রায় চলে এসছে। আর এবছর মৎস্যজীবীদের যে কী পরিস্থিতি সেটা সবাই জানেন, আমরা এর আগেও ভিডিওতে দেখিয়েছি। কারণ প্রথম মরশুমের প্রথমে কিছু মাছ হলেও তারপরে সেই মতন দেখা মেলেনি বলে তারা জানিয়েছিল। তবে ইতিমধ্যে দুটি বাংলাদেশে যেহেতু দুটো ট্রলার বাংলাদেশি যারা প্রশাসন আটক রেখেছে, সে ছবিও আমরা দেখেছি। তবে যাই হোক, এই ছবিগুলো আপনাদের দেখালাম নামখানার পোল থেকে, নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া যে সেতু রয়েছে সেই সেতু থেকে দেখাচ্ছি। আর এইটাও দেখতেই পাচ্ছেন, এটাও একটা দূরে অনেকগুলো বিচ্ছিন্ন দ্বীপ কিন্তু অনেকগুলো তৈরি হয়েছে। এই নদীর গভীরতা যেমন রয়েছে তার পাশাপাশি যেমন বালু জমা হয়ে বিচ্ছিন্ন দ্বীপ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে এই যে পোলটার উপরে যে পরিমাণ গাড়ি যাতায়াত করে দেখে বুঝতেই পাচ্ছেন। আপাতত করে সেই ছবিগুলো এই মুহূর্তে তুলে ধরলাম, আমরা ধীরে ধীরে এগোবো। আজকের আমরা কথা দিয়েছিলাম যে কোনো একটা গ্রামে পৌঁছবো আর সেই গ্রামে গিয়ে আমাদের গ্রামের পরিবেশ তুলে ধরবো। আর জোড়া শালিকের একটু ছবিটা দেখাই। সকালবেলা আমরা যখন বেরিয়েছি, এই দুজনেই দেখুন কী সুন্দর আনন্দ করে পোলের উপরে, একেবারে এই পোলের উপরে রয়েছে দুজনে, এই একটা ওই একটা, এই জোড়া শালিক দেখতে পাচ্ছেন, এই ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে। যাই এই ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, বুঝতেই পারছেন। এবারে আমরা গন্তব্যস্থলে ধীরে ধীরে এগোচ্ছি। কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে এসে এখান থেকেই আপনাদের দেখাবো যার একটা চিত্র যেটা খুব ভালো লাগবে আপনাদের। কারণ এই যে নামখানার পোল থেকে আমরা যেমন ছবিগুলো দেখিয়েছিলাম, তার কিছুটা এগিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নামখানার এই পোল থেকে এই ছবিগুলো দেখার পরে, মানে এই যে সেতুটা রয়েছে সেতুর উপরে আমরা যেমন দাঁড়িয়েছিলাম, তার কিছুটা দক্ষিণ দিকে এগিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছবিটা কেমন লাগছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন সারি সারি নারকেলের গাছ, আর তার পাশাপাশি এই যে গ্রামে গঞ্জে দেখতেই পাবেন শুধু সবুজ গাছ আর গাছ, দেখতেই পাচ্ছেন। আমি যদি দু সাইডে ঘোরাই, এদিকে দেখতে পাচ্ছেন সবুজ গাছ আর গাছ। আর বিশেষ করে এই পোলের ছবিটা এখান থেকে দেখলে কেমন লাগে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে পোলের এখান থেকে ছবি যদি দেখাই, ছবিটা সত্যিই আলাদা। কারণ এই পোল যখন ছিল না তখন কিন্তু এত গাড়ি ঘোড়া তো দূরের কথা, কিছুই পেরোতো না। কারণ তখন এই নৌকোপথে এপার থেকে ওপার পারাপার করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে এই পোলে হয়ে যাওয়ার ফলে এত গাড়ি চলাচল করে, সেই ছবিটা দেখেও তো আপনারা বুঝতে পারছেন। তার পাশাপাশি এই পোলের নিচ থেকেই যে সমস্ত ট্রলারগুলি যাচ্ছে, এই দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আর কিছু ট্রলার তো দাঁড়িয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটা আপনারাই জানেন। তবে এই যে ছবিটা দেখানোর পরে আপনাদের কেমন লাগছে, বিশেষ করে এই যে গ্রামীণ পরিবেশগুলো, অর্থাৎ এখানে কিন্তু শহর সেইভাবে নয়, গ্রামের মানুষ। আর গ্রামের মানুষের ইদানিং দেখা গেছে যে আগে মেটো বাড়ি ছিল, সেগুলো কিন্তু সেই মতন নেই। এখন সব প্রায় কম বেশি করে হলেও পাকা বাড়ি। আর সেই পাকা বাড়িগুলো কেউ একতলা দোতলা, কারণ একতলা দোতলার উপরে তিনতলা বাড়ি এদিকে খুবই কম রয়েছে। কারণ এটা সেইভাবে শহরতলি নয়। তবে গ্রামের মানুষরা যে এই সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে সেটা কিন্তু আলাদা। কারণ এরা একদিকে যেমন শ্রমিক, এদিকে যেমন কৃষিকাজ। আমি ওই দিকটা একটু ঘুরিয়ে যাই, ঘুরিয়ে একটু দেখাবো আপনাদেরকে। এখানকার মানুষজন বেশিরভাগই বিদেশে শ্রমিকের কাজ করতে যায়, অর্থাৎ বিদেশে কেউ চলে যায়, কেউ আবার ভিন রাজ্যে চলে যায় শ্রমিকের কাজের জন্য। তবে এই যে গ্রাম্য পরিবেশ দেখাই আপনাদেরকে একটু,
কারণ এই পোলের উপর থেকে বেশ কিছু ছবি দেখানো যায়। আর পাশেই কিন্তু নামখানা থানা, এই থানার ছবিটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে নামখানা থানা। আর নামখানা থানার পিছন দিকে যদি দেখাই, ওখানে কিন্তু মাঠের পর মাঠ, আর এখানে একটা বড় বটগাছ রয়েছে। তারপরে এখানে কম বেশি করেও নামখানা যেহেতু একটু বাজার টাইপের, সেই বাজারের জন্য এখানে কিন্তু বেশ কিছু পাকা বাড়ি এবং দোকান রয়েছে। তো এই যে ছবিটা, গ্রামীণ পরিবেশটা, গ্রামীণ ছবিটা আপনাদের দেখাচ্ছি, কেমন লাগছে বলুন। কারণ এই যে পোলের উপর থেকে যে ছবিগুলো দেখায়, আর এখানে কিছু টোটো দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ওই যারা পোলের নিচ থেকে আসে, এখানে একটু যাতায়াতের ব্যবস্থা রয়েছে, তারা নিচ থেকে এসে এই টোটো ধরে আবার গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর আমরা এই ছবিগুলো যেমন দেখালাম আপনাদেরকে, এই কারণে দেখানো যে এখানে কি হয়, কোথায় যাওয়া যায়, কিভাবে যাওয়া যায়, আর এই পোলের সৌন্দর্যটা কেমন, সব মিলিয়ে এই ছবিগুলোকে তুলে ধরা। এখন কিন্তু মেঘ নেই এবং আকাশে রোদ রয়েছে, আর গাড়িটা জোরে আসছে, আমি তাড়াতাড়ি করে ওপারে চলে যাই, কারণ এই গাড়ি খুব বিপজ্জনক। যখন পোলের এপার ওপার হতে হয় তখন দেখে শুনেই পার হতে হয়। যাই হোক, আপনাদেরকে এতক্ষণ এই ছবিগুলো দেখালাম। আবার সামনের দিকে এগিয়ে যাব, আবার কিছু ছবি, আবার কিছু দৃশ্য, গ্রামীণ দৃশ্য তুলে ধরবো। গ্রাম বাংলার মানুষ তারা কেমন থাকে, তাদের অ্যাকচুয়ালি তারা যে বসবাস করে। এটা এগিয়ে এলাম, তারপরে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে বকখালি, আগে টোল বুথ রয়েছে, আপনার শুল্ক তৈরি রাখুন, যেটা লেখা আছে দেখতেই পাচ্ছেন, সার্ভিস রোড এটা। তো এখানে এটা টোল ট্যাক্স, আর সেই টোল ট্যাক্সের ছবিটা আমি দেখালাম। যে সমস্ত বড় গাড়িগুলি যাচ্ছে, বা ছোট গাড়ির কোনো টোল ট্যাক্স লাগে না দেখতেই পাচ্ছি, কিন্তু বড় গাড়িগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এই যে সেতু পের হয়ে এলে বা সেতু পেরোতে গেলে তাদের কিন্তু টোল ট্যাক্সের ব্যবস্থা করা রয়েছে এই জায়গাতে। সেই দূর থেকে ছবিগুলো দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে আপনি যদি কোথা থেকে চলে আসেন, বেড়াতে যাবেন, বড় গাড়ি যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে এই টোল ট্যাক্সেই, এই বড় গাড়িগুলো টোল ট্যাক্স দিতে হবে। আর পাশাপাশি যেগুলো ছোট গাড়ি, টোটো, অটো যেগুলো চলছে, তাদের কিন্তু টোল ট্যাক্স লাগে না, পাশ থেকেই বেরিয়ে যাচ্ছে, সেই ছবিটা দেখে বুঝতে পারছেন। আর টোল ট্যাক্স যেগুলো বড় গাড়ি বা যারা ছোট ছোট অটো, এগুলো কিন্তু টোল ট্যাক্স নিচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছবিটা দেখালাম যে আপনার দূর থেকে এসে হয়তো টোল ট্যাক্স সম্বন্ধে হয়তো নামখানায় এসে খুঁজে পাবেন না, কিন্তু এটা আপনাদের দেখালাম, আপনারা অতি সহজে বুঝতে পারলেন। চলুন আবার ধীরে ধীরে এগোতে থাকি। যত এগোবো আপনাদেরকে বিভিন্ন গ্রামের ছবিগুলোকে তুলে ধরবো, দেখাবো। আর কিছুটা এগিয়ে এলাম, এই যে এগোতে এগোতে এবার ধীরে ধীরে যাব। এখানে একটা দেখবেন বিএড কলেজ রয়েছে, আর সেই কলেজের ছবিটা তুলবো আর দেখাবো আপনাদেরকে। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, এই মন্দিরের ছবিটা আপনাদের দেখাবো। কারণ আমি ধীরে ধীরে এগোচ্ছি যখন, তখন আপনাদের দেখাই। এই একটা সুন্দর মন্দির রয়েছে, মন্দিরটা দেখতে পাচ্ছেন। এই মন্দিরের ভেতরে যাব, আর মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের বেশ কিছু ছবি দেখাবো, কারণ এই মন্দিরটা কেমন হয়েছে। আর বিশেষ করে এখানে একটা বিএড কলেজ রয়েছে, সেই কলেজের সঙ্গে এক সময় আমাদের ভালো পরিচিতও ছিল, আমরা এসেও ছিলাম। তবে এখন কলেজটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। তবে সবথেকে বড় একটা ভালো ছবি আপনাদের দেখাই, যেটা নিয়ে খুব আমরা গর্ব করি। এই তিনটে মানুষকে চিনতে পারেন, দেখেন তো ভালো করে চিনতে পারেন কিনা ছবি। এই তিনজনকে দেখে চিনতে পারেন, এই যে তুলে ধরেছি, এই যে এই একটু দেখাই আপনাদেরকে। একদিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, আর একদিকে মা ভবতারিণী সারদা দেবী। অর্থাৎ এই ছবিটা দেখে বুঝতেই পারছেন। আমি ধীরে ধীরে একটু মন্দিরের ছবিটা আপনাদের দেখাবো, আর মন্দিরের কাছাকাছি যাব। এখানে অনেকেই চলে আসেন, যখন বিএড কলেজ হয়, সেই বিএড কলেজের যারা পড়তে যায় তারা পড়তে চলে যায়, আর তার পাশাপাশি আমরা কিন্তু মাঝে মাঝে চলে আসি। আর আমার একটা ভাই দেখছেন, একটা মাইক চালিয়ে গান করছে, চলুন ওদের কাছ থেকে যাব আর মন্দিরটা দেখাবো। এই মন্দিরটা আপনাদের দেখাবো, মন্দিরে কী কী ঠাকুর রয়েছে মন্দিরের সঙ্গে। আর তার আগে তো বললাম যে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা, এই যে মূর্তিটা সেটাও দেখালাম। চলুন এই বিএড কলেজের ভিতরের কাছাকাছি অংশ আর মন্দিরের ভিতরের অংশ কিছুটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই বিএড কলেজের পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর সেখানে এক ভাই কিন্তু বেশ আনন্দ করে গান চালিয়ে বেশ গান শুনছে। আর আমি ধীরে ধীরে এগিয়ে যেমন মন্দিরটা দেখাবো। এটা হচ্ছে বিএড কলেজ, নামখানার সবথেকে বড় বিএড কলেজ হচ্ছে এটাই। আর এখানে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন, কাজকর্ম চলছে। আর আমি ধীরে ধীরে এগিয়ে এই মন্দিরে, আমাদের উদ্দেশ্য কিন্তু মন্দিরের ভেতরে ভগবানকে দর্শন করানো। তবে তার পাশাপাশি যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবীর মতন মূর্তি রয়েছে, আর সেটা তো সত্যিই আপনাদের ভালো লাগবে। তবে এই মন্দিরটার যে ডিজাইন, যে অপূর্ব, এই যে গ্রাম বাংলায় এত ভালো মন্দির, এত সুন্দর ডিজাইন করা, এই মন্দিরের ভেতরে না গেলে ঠিকই আমরা ভালো কিছু দেখাতে পারবো না। তবে এই বিএড কলেজটা কিন্তু যথেষ্ট বড়, সেই ছবিটা দেখেই বুঝতে পারছেন।
আমি দেখাচ্ছি, ওই দূর থেকেই দেখাচ্ছি। আর দাদারা এখানে কর্মরত থাকে যারা, এই যে আমার দাদা দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব রয়েছে, অর্থাৎ কলেজ যে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা কিন্তু এটা দেখাচ্ছি। চলুন আমি ধীরে ধীরে এগোতে থাকি, একটু মন্দিরটা দেখাবো। এই মন্দির সত্যি ভাবা যায়, যেখানে ভগবান দেবাদিদেবের, প্রথমেই তো ভগবান দেবাদিদেবের ছবি, তারপরে মা দুর্গা, এই ছবি দেখেই বুঝতেই পারছেন। আচ্ছা আমি ধীরে ধীরে এগোতে থাকি, এগিয়ে গিয়ে মন্দিরের ভেতরটা দেখাবো। আর মন্দিরের ডিজাইনটা যে কী সুন্দর করেছে, অবশ্য এখানে আবার জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেছেন, এই দেওয়ালের গায়ে এত সুন্দর ডিজাইন, যেটা দেখে বুঝতেই পারছেন। আমি এই ডিজাইনটা দেখাই আপনাদেরকে। আর এখানকার যারা, তারা কিন্তু এই মন্দিরে এসে সত্যি মন্দিরের যে শিল্পীর যে তুলি যে কাজ, মন্দিরের যে কাজ, সেই কাজ যদি না দেখাই কেমন একটা লাগে। মন্দিরের এত সুন্দর ডিজাইন করা হয়েছে, ডিজাইনের ছবিটা দেখলেই মন জুড়িয়ে যায়। চলুন আমরা ভিতরের দিকে যাব আর মন্দিরের এই ডিজাইনের ছবিগুলোকে আপনাদের দেখাবো। সত্যি মন্দিরে কী কী ভগবান রয়েছে, যে ভগবানকে আরাধনা করার জন্য প্রচুর মানুষ চলে আসে। আর আমরা ধীরে ধীরে যখন যাব, এখানে দেখুন কাজের ফাঁকে অনেকে বসেছে, তারা কিন্তু পড়াশোনা করুক নাই করুক একটু প্রস্তুতি নিচ্ছে, সে ছবিটা যেমন দেখাচ্ছি। আর এই মন্দিরের ডিজাইনটা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সত্যি অপূর্ব ডিজাইন করা হয়েছে। গ্রাম বাংলার এই ডিজাইন সত্যি মানুষকে যেন আলাদাভাবে অনুভূতি আর মন কাড়ে। তবে যাই হোক, আমরা ভিতরে দেখাবো এই মন্দিরের ভেতরে কী কী দেবদেবতী আর দেবদেবতা রয়েছে। প্রথমেই দেখাই, এই দেখেছেন, এটা হচ্ছে মন্দিরের ভেতরের ছবি। আর ডিজাইনের ছবিটা একটু পরে দেখাবো, তবে এই মন্দিরের ভেতরের ছবিটা দেখাই, যেখানে এইখানে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই ভগবানের দর্শন করার জন্য। কেউ কেউ বৃন্দাবন মথুরা চলে যায়, কিন্তু এখানে স্বয়ং ভগবান যেহেতু বিরাজ করছে, সেই ছবিটা না দেখালে পারবো না। চলুন আপনাদেরকে এই ভগবানের ছবিটা আগে দেখাই। এই রাধাকৃষ্ণের মূর্তি, অর্থাৎ রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি যেভাবে দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে ডিজাইনের সঙ্গে আমি দেখাই আপনাদের, এই ডিজাইনগুলো যে অপূর্ব করা হয়েছে, যে শিল্পী করেছে সত্যিই অপূর্ব করেছে। আর এখানে এরা যারা এসছেন, এই দেখেছেন এখানে বসে বসে কিছুটা হলে সময় পাস করছে। হয়তো ছেলেরা পড়তে এসছে কলেজে বা কাছাকাছি স্কুলে, তার পাশাপাশি এই মন্দিরের যে একটা জায়গায় বসে আলাদা একটা অনুভূতি, মায়ের কাছে বসলে সত্যি সবার মন ভালো হয়ে যায়। সেটা যেমন, তার পাশাপাশি আমি মন্দিরের এই যেমন রাধাকৃষ্ণের ছবি দেখালাম, আর কি ভগবান রয়েছে তার পাশে একটু দেখাই। আমার এক দাদা মোবাইলে ব্যস্ত রয়েছে, পা সুন্দর করে বসেছে এবং মোবাইল দেখার জন্য খুব ব্যস্ত রয়েছে। যাই হোক, এখানে কিন্তু অনেক ভগবান রয়েছে। এই যে বিএড কলেজ, নামখানা এলাকায় সবথেকে বড় বিএড কলেজ, আর সেই বিএড কলেজের যে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে যে মা স্বয়ং বসে রয়েছেন, দেখেছেন, দেখে বুঝতে পারছেন। আর আমরা যখনই পৌঁছে যাই কোনো জায়গায়, সেখানে বেশ কিছু তথ্য কিন্তু আপনাদের তুলে ধরি, এবং আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তবে এই মন্দিরের যে কাজ, মন্দিরের যে শিল্পী কাজ করেছে, সত্যি যে অপূর্ব কাজ করেছে, সেই ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা এই ছবিটা দেখাচ্ছি এই কারণে যে আমরা হঠাৎ করে রাস্তায় যাচ্ছিলাম, তো যেতে যেতে আমাদের মনে হলো যে নামখানায় যেতে যেতে একটা বিএড কলেজ পড়ে, তবে বিএড কলেজের সামনে যে একটা ভালো মন্দির রয়েছে, এবং সেই মন্দিরে যেসব ভগবান বসে রয়েছেন তাদের ছবি যদি না দেখাই, কোথাও যেন একটা অসমাপ্ত থেকে যেতে পারে। এভাবে ভগবানের ছবিটা আমরা সরাসরি একটু তুলে দেখাচ্ছি। যদিও এই সময় খোলা রয়েছে, অনেক সময় দেখা যায় বন্ধ থাকে, তবে বন্ধ থাকলে কিন্তু আমরা এই ছবি দেখাতে পারতাম না। তবে আমরা যেহেতু বেরিয়ে পড়েছি, একটার পর একটা ভগবানকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাদের জানাবে। তবে আমি আর একটু দেখাবো, এখানে এই সময়টা অনেকেই এসছেন। আর এখানে তো আমার প্রথমেই বলেছি, দেবাদিদেব মহাদেবকে দিয়ে আমি শুরু করেছিলাম। আর মহাদেবের যে বড় লিঙ্গটা রয়েছে, অর্থাৎ যেটাকে পুজো করা হয়, অর্থাৎ মহাদেবের ছবি যেমন রয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু সামনেই শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় যারা ভক্ত, তারা যে জল ঢালবেন, আর জলের সঙ্গে দুধ ঢালবেন, আর যা যা ঢালা হয় মহাদেবের মাথায়, অর্থাৎ মহাদেব এই এলাকায় সেইভাবে, যেমন কেউ শেওড়াফুলি অর্থাৎ তারাপীঠে চলে যায়, তারাপীঠে যেমন অনেক ভক্তরা যেতে পারে না, তারা কিন্তু তাদের আশেপাশের এলাকায় যে মহাদেবের মূর্তিগুলো থাকে, সেখানে মাঝে মাঝে আমরা যখন গ্রামেগঞ্জে পৌঁছে যাই, তখন কিন্তু চেষ্টা করি গ্রামের কিছু ছবি তোলার জন্য। আর গ্রামে বিশেষ করে এখানকার মানুষের মহিলাদের স্বনির্ভর হওয়ার একমাত্র উপায়, যারা স্বনির্ভর তারা স্বনির্ভরের গোষ্ঠীর কাজকর্ম করে থাকে, আর যারা কৃষক তারা চাষবাস করে থাকেন, যারা মৎস্যজীবী তারা গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যান, আর যারা স্টুডেন্ট তারা এই কলেজগুলোতে পড়াশোনা করতে চলে আসেন। তবে এই যে গ্রাম্য পরিবেশের একটা ছবি দেখাই, কলেজের ঠিক বহিরাংশটা, এই অংশটা হচ্ছে গ্রামের মতনই একদম, অর্থাৎ গ্রামের ভেতরে যে এত বড় একটা কলেজ থাকতে পারে, সেটাও অকল্পনীয়, ভাবা যায় না। তবে যাই হোক, আমরা কিন্তু অনেক সময় আপনাদেরকে এই মন্দিরের ভেতরটা, ডিজাইনটা, এগুলো যেমন দেখালাম, তার পাশাপাশি মায়ের ছবি যেমন দেখালাম, অবসর টাইমে যেটুকু সময় পাই আমরা চেষ্টা করি ভালো ভালো কন্টেন্ট, আবার বিশেষ করে গ্রামেগঞ্জের কন্টেন্টগুলো বা গ্রামেগঞ্জের ছবি টবিগুলো একটু তুলে আপনাদের দেখাই। এই যে দেখেছেন,
এই হচ্ছে বিএড কলেজ, এটাই বিএড কলেজ। এই নামখানা এলাকায় এই সব থেকে বড় বিএড কলেজ। এবং তার পাশাপাশি এতক্ষণ আপনাদের সঙ্গে এই যে সময় কাটালাম, ভগবানকে দর্শন করালাম, আপনারাও দর্শন করলেন, আমিও দর্শন করালাম। অবশেষে রাধাকৃষ্ণের মূর্তি শেষ করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব সেই গ্রামে, যে গ্রামের কথা বলেছিলাম সেই গ্রামে কিন্তু ধীরে ধীরে পৌঁছে যাব। তবে এই ছবিগুলো আর একবার দেখিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে, সব মিলিয়ে আজকে এই ভিডিওটা হয়তো অনেক সময় বড় হবে, হয়তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে টানবেন না, কিন্তু প্রত্যেকেই দেখবেন যে এই যে গ্রামের যে অতিভর সৌন্দর্য মন্দির রয়েছে, সেই মন্দিরের ছবিটা কিন্তু আমি ভেতরে ঢুকেই দেখালাম। তবে যাই হোক, এতক্ষণ কিন্তু আমরা এই জায়গা থেকে যে ছবি দেখালাম, এবার আমরা কিন্তু এখান থেকে বেরোবো। আমাদের যাওয়ার পালা সেই গ্রামে, যেই গ্রামের মানুষগুলো স্বাভাবিকভাবে সাধারণভাবে জীবনযাপন করে, তাদের কাছেই আমরা ধীরে ধীরে পৌঁছে যাব। তবে যাই হোক, এই গ্রামের এই মন্দিরের ছবিটা দেখানোর পরে আমরা আরেকবার স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা সারদার ছবিটা আরেকবার দেখাবো। তবে যাই হোক, এই মন্দিরটা আপনারা দেখছেন, মন্দিরটা কি সুন্দর সাজানো গোছানো, এবং বাইরের অংশটা যেমন সাজানো, ভেতরের অংশটা তেমন সাজানো, সেই ছবিগুলো কিন্তু আমরা তুলে ধরলাম। আর এই ঠাকুর রামকৃষ্ণদেবের ছবিটা আরেকবার দেখাই, স্বামী বিবেকানন্দ, মা সারদা। হ্যাঁ, তবে এই যে আমার কাকুটা কাছে রয়েছে, ওর সঙ্গে একটু কথা বলা, যে এই বিএড কলেজটার নাকি পরিষ্কার পরিচ্ছন্ন উনি দায়িত্ব নেন। বিএড কলেজের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আপনার? এটা কোন বিএড কলেজ, কোন জায়গার? নামখানা বিএড কলেজ। এই কলেজে প্রচুর ছাত্রছাত্রী পড়ে, প্রচুর পড়ে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে কি বাগান করেছো এবছর? ফুল বাগান। তুমি কাজ করো এখানে, সবসময় থাকো? সবসময় থাকো। আর তো এই যে মন্দিরটায় কে দেখভাল করে? মন্দিরে যে আমার লোক আছে, দাসী আছে। সকাল থেকে পুজো হয়? সকাল থেকে কখন পর্যন্ত পুজো হয়? ওই 7টা পর্যন্ত। মন্দিরটা খোলা থাকে। মন্দিরে কি কি ঠাকুর রয়েছে? মন্দিরে সন্তোষী, সন্তোষী, কালী, শিব, আর এই আমার এই ঠাকুর সরস্বতী ঠাকুর সব আছে। সব আছে। বাহ, চলো চলো। আমি গিয়েছিলাম, মন্দিরটা ঘুরে এলাম। দেখছো তো? ওই যে অনেকে বসে আছে যারা, ওরা কি ওই এই এগোতে এগোতে চলে এলাম প্রায় কাংড়াবুড়ির মন্দির। আর কাংড়াবুড়ির মন্দির কিন্তু এখানকার সব থেকে বিখ্যাত, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের এই জায়গাতে যখন পুজো হয়, আজকে যে মাঠটা দেখাবো, এই মাঠে কিন্তু প্রচুর বড় করে মেলা বসে। আর এই মন্দিরটা আমি ভেতরে আপনাদের দেখাবো, মায়ের দর্শন করাবো। তবে আমি যখনই যে জায়গায় পৌঁছে যাই, সেই জায়গা থেকে কিছুটা চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখাতে, কিন্তু এখানকার মানুষজন এখন কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, যেমন দেখতেই পাচ্ছেন এখন ফাঁকা। কিন্তু এ যখন পুজোটা হয়, তখন যে কতটা ধুমধামের সঙ্গে পুজোটা হয়, এখানকার মানুষ যেভাবে আনন্দ করে, আর যে মাঠটাতে মেলা বসে অর্থাৎ বড় পুজোটা হয়, সেই মাঠটার দিকে ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বড় সেই মাঠ, এই মাঠের মধ্যেই মেলাটা বসে। এখানে অনেক বড় মেলা বসে, বুঝতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সেই মন্দির, কাংড়াবুড়ির মন্দির। আমি সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে গিয়ে মাকে দর্শন করাবো আর দেখাবো যে মায়ের যে এখানে যে মহিমা, এখানকার যে গ্রামগঞ্জ থেকে মানুষরা যেভাবে আসতো, সেই ছবি এর আগে আমরা দেখিয়েছি। তবে আজকের এই মন্দিরের কিছুটা ছবি দেখাবো, কারণ আমরা যখনই যাচ্ছি কোথাও, তার পাশাপাশি এই যে মায়ের দর্শন করাচ্ছি, কোথাও মন্দির, কোথাও যে সুন্দর পরিবেশগুলো, সেগুলো কিন্তু তুলে ধরছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা চেষ্টা করছি আরও কিছু ছবি তুলে ধরার জন্য। তবে এবারে এগোবো মন্দিরের দিকে, চলুন যাই। এই সেই নামখানা রাস্তা, এখানে কিন্তু অনেকগুলো দোকান বসেছে। অর্থাৎ এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতলা বুড়ির পুজো। এই শীতলা মায়ের মন্দিরটা খুব জাগ্রত, এখানে কিন্তু প্রচুর মানুষ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার অনেক বড় মেলা এইখানেই বসে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যেই কিন্তু মেলাটা বসে। আর এখানে কিছু বেশ দোকান হয়েছে দেখতে পাচ্ছি ইদানিংকালে। তবে রাস্তাটা পেরিয়ে আমি একটু মাকে দর্শন করিয়ে দিই। ইতিমধ্যে প্রায় তো মন্দিরটা খোলা রয়েছে, যার ফলে সুবিধাও হয়েছে। আর এটাই হচ্ছে পুরনো আদি মন্দির, যেখানে মাকে দর্শন করাতে আপনাদেরকে সহজেই আমি দেখাতে পারবো। তবে দরজা বন্ধ থাকে, তবে দরজার ভেতর থেকে আপনাকে মাকে দর্শন করাচ্ছি। এই হচ্ছে সেই মা, আদিমা। এই আদিমাকে দেখেই বুঝতেই পারছেন, আপনারাও শুধু দর্শন করলেন, আমি দেখালাম দূর থেকে, এখানে তালা বন্ধ থাকে। তবে আমি ভিতরে গিয়ে, আর এইটাই মানত করা হয় প্রচুর, কারণ এখানেই যে যা মনস্কামনা থাকে তারা কিন্তু এই গাছেই, এই অসুস্থ গাছটা দেখছেন, এখানে কিন্তু তাদের মানতের এই যে ধাগাগুলো দেখছেন, ডুরিগুলো, এগুলো বেঁধে দিয়ে যান তাদের মানতের জন্য। আর আমি ধীরে ধীরে, যেহেতু এর আগেই কাংড়াবুড়ির মন্দিরটা আমি অনেকবার দেখিয়েছি, এইখানে আমরা আজকে যেহেতু কিছু জায়গায় যেহেতু যাব, তার গন্তব্যস্থলের আগে যেহেতু মন্দির খোলা রয়েছে, একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে শ্রী শ্রী শীতলা মন্দির। স্থাপিত কত সালে দেখেছেন? 1364 সন, বাংলা। এটা শিবনগর আবাদের এই আর এই মন্দিরের ভেতরটা দেখাই আপনাদেরকে। এই মন্দিরের যে মা জাগ্রত,
প্রচুর ভক্ত এখানে আসেন, আর এখানে খুব বড় করে পুজো হয়। পুজোর সময় আমরা দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখালাম। এই হচ্ছে মা শীতলা মা। এই শীতলা মায়ের গল্প এর আগেই অনেকে বলেছে, নিশ্চয়ই জানেন কেন পুজো হয় সেটা সবাই জানেন। আর এই জায়গার যে পুজোয় প্রচুর ভক্তের ভিড় হয়, প্রচুর মানুষ আসেন শীতলা মায়ের কাছে পূজা অর্চনা করেন। ঠিক আছে, এই ছবিটা দেখালাম আপনাদেরকে। এরপরে ধীরে ধীরে আমরা এগোবো, দেখাবো আপনাদেরকে যে যে জায়গায় আমরা যাব গন্তব্যস্থলে। তবে এই মায়ের গল্প আপনারা কম বেশি করে সবাই শুনেছেন, এলাকার মানুষ আপনাদেরকে বলেছে, মায়ের গল্পটা সবাই জানেন যে এখানে এক সময় কলেরা, বসন্ত, যেগুলো শীতলা মায়ের পুজো করার যে মেন উদ্দেশ্য ছিল, অর্থাৎ কলেরা, বসন্ত, ডায়রিয়া এগুলো হয়েছিল সেই সময়, গ্রামে গ্রামে মোড়ক লেগেছে, যার ফলে এই এলাকার মানুষ তখন কিন্তু শীতলা মায়ের আরাধনায় শীতলা মাকে স্মরণ করে আর শীতলা মায়ের মূর্তি স্থাপন করে এবং তার পূজা অর্চনা শুরু করে দেয় এই এলাকার মানুষজন। শিবনগর আবাদ শুধু নয়, দক্ষিণ চব্বিশ পরগনার এই কাকদ্বীপের নামখানার, এই কাকদ্বীপ থেকে আপনাকে চলে আসতে হবে নামখানার। এই নামখানার এই এলাকায় যদি আসেন, এই শীতলা মায়ের মূর্তি দেখতে পাবেন, মন্দির দেখতে পাবেন। তার পাশাপাশি এই মন্দিরের আলাদা একটা, এখানকার লোকে বলে কাংড়ামুড়ির মন্দির। কাংড়াবুড়ি মন্দির এখানকার অনেকে রয়েছে। কাংড়াবুড়ি মন্দির কেন বলে, কেন বলে? ওই কাঁকড়া উঠে পুজোর আগে, ঠিক ঘর তোলার আগে কাঁকড়া দেখা দিবেই এখানে, সেই থেকে এরা কাঁকড়াবুড়ি। এবছর মেলা হয়েছিল, হ্যাঁ বড় করে হয়েছিল। হ্যাঁ, একটা গ্রামের মধ্যে চলে এলাম, আর গ্রামের মধ্যে এসে দেখাবো এখানে একটা বড় বাজার বসে, আর এখানে নাকি 14 মাতাল হয় এই এলাকার মানুষজন বলে। তবে চলুন, এই নদী একটা পাশে রয়েছে, নদীটা কিন্তু ছোটোখাটো হলেও কি হবে, এখানে কিন্তু বেশ দেখা যাচ্ছে গাছপালা কিন্তু ভালোই রয়েছে, অর্থাৎ যে সুন্দরবনের যে সমস্ত গাছ, সেই গাছগুলো কিন্তু এই নদীতে দেখা যায়। তবে এই নদীর এই যে কতটা ভয়াবহ, এই নদী খুব হয়, জল বেড়ে যায়, নদীর জল বাড়ে, জল বাড়ে। তবে এইটা হচ্ছে চিনাই নদীর আর একটা শাখা, অর্থাৎ এটাকে এরা বলে খাল। তবে খাল নয়, নদীর সঙ্গে যেহেতু জুড়ে রয়েছে, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন বানি থেকে গরান, গরান থেকে গেঁয়ো গাছ এবং অনেকগুলোই নদীর যেগুলো ধারে ধারে যে সমস্ত ম্যানগ্রোভ জাতীয় গাছ হয়, সেই গাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে এই যে এখানকার যে একটা বড় ঘটা করে যে মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু 14 মাতাল হয় বলে এখানকার মানুষজন বলে। তবে এখানে একটা বাজার বসে, এটার নাম গায়নের বাজার। তবে এখানে দূরে একটা বড় মন্দির রয়েছে, মন্দিরের কাছে নিশ্চয়ই যাব। তার আগে কিন্তু এই নদীটা, যে খালটা আপনাকে দেখায়, কিন্তু এটা খাল বললে ভুল হবে, তবে এটা কিন্তু একটা নদী। তবে এখানে একটা বড় মন্দির রয়েছে, মন্দিরের কাছাকাছি কিছুটা পরে যাব। তার আগে এই জায়গাটা আসা, যে গ্রাম সত্যি আলাদা ঐতিহ্য, আলাদা সৌন্দর্য। আর এই যে জায়গাটা দেখালাম, এখানকার মানুষজন যেভাবে বসবাস করে থাকেন, তারা কিন্তু ঠিক আলাদাভাবে বসবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তবে আপনাদের এই গ্রামে কেন নিয়ে আসা, এই গ্রামে আসা বাস্তবে গ্রামে গঞ্জে ঘুরলে আমরা ঘুরে ঘুরে দেখাই যে গ্রামের মানুষ তারা কেমন থাকে। তাদের সঙ্গে যদিও এখনও কথা বলা হয়নি, তবে কথা বলবো। তবে এই গ্রামে পাশাপাশি যে এই নদীর ধারে যে সমস্ত নদীর চরগুলি পড়ে রয়েছে, তার সাথে করে কিন্তু দেখা গেছে ভালোই ম্যানগ্রোভ রয়েছে। আর এই ম্যানগ্রোভ যদি বাঁচিয়ে রাখা যায়, আগামী দিনে সুন্দরবন হয়তো বেঁচে থাকবে। তবে এই সুন্দরবনের বাঁচার একটাই, যেখানে মানুষ কিন্তু এখনও পর্যন্ত সচেতন যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আগামী দিনে এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখা বড় কঠিন হয়ে দাঁড়াবে। তবে এই গ্রাম বাংলার কিছু চিত্র আপনাকে দেখাবো, ওই দিকে যাবো, একটুখানি গিয়ে তো আপনাদের দেখাবো, যেখানে এখানে কিন্তু বেশিরভাগই ক্ষেত জমি রয়েছে, অর্থাৎ চাষযোগ্য জমি রয়েছে। এই নোনাজল, যদি এইটাই হচ্ছে খাল, চেনাই খাল বলছেন, যদিও চেনাই খাল থেকে যদি কোনো রকমের জল উপরে উপচে আসে, জল বেড়ে যায়, তাহলে কিন্তু এই চাষযোগ্য জমির মধ্যে ঢুকে পড়তে পারে। তবে যাই হোক, আমরা কিন্তু একটু আস্তে আস্তে করে এই যে গ্রামীণ পরিবেশটা, সেটা কিন্তু একটু দেখাবো। এটাই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ঢুকে পড়লাম এই যে গ্রামের মধ্যে। দেখবেন এখানে গ্রামে কিন্তু যত দূর যায় আপনি তাকাতে থাকুন, দেখতে থাকবেন শুধু চাষযোগ্য জমি। আর এখানকার মানুষের জীবন জীবিকা কৃষিকার্য, আর কৃষিকার্য নিয়ে কিন্তু তারা অনেকটাই বেশি পড়ে থাকে। কারণ মানুষ এখন দেখতেই পাচ্ছেন আমন ধানের চাষ হবে, তার আগে মাঠে কিন্তু জল জমা হয়েছে। তবে এই মাঠে কিন্তু এই সময় কিন্তু চাষযোগ্য জমিতে যারা চাষবাসের জন্য নাঙল করে ফেলেছেন অনেকেই। তবে এখানে কিন্তু বেশিরভাগই সবজির চাষও হয়। তবে সবজির চাষ থেকে যেমন
ধানের চাষটাও হয় সেই জায়গাগুলো যেমন দেখাই বিঘের পর বিঘে জায়গা পড়ে রয়েছে। এখানে গ্রামীণ পরিবেশ, আর সেই গ্রামীণ পরিবেশটা এতই সুন্দর, আপনাদেরকে যদি কোনো সময় আসতে বলা হয় তাহলে আপনারা কীভাবে আসবেন নিশ্চয়ই আমরা বলে দেবো। তবে এই গ্রামে একটা জিনিস আপনাদের দেখাই, দেখবেন এখানকার কত জায়গা পড়ে রয়েছে, মানুষ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করে। এখানে না আছে নিজেদের মধ্যে অনেকটা দূরে দূরে সব বাড়ি রয়েছে, যে বাড়িগুলো খুব কাছাকাছি নেই। শহরতলিতে পাশাপাশি যেমন বাড়ি থাকে, গ্রামে কিন্তু সেই পাশাপাশি বাড়ি নেই। গ্রামের মানুষরা তারা কিন্তু অনেক দূরে দূরে বাড়ি করে, আর তাদের জমি জায়গা অনেক বেশি বেশি থাকে, যার ফলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি একটা বাড়ি দেখাই, তার পাশে এখানে একটা বাড়ি রয়েছে। তবে এই বাড়িগুলো দূরে দূরে যেমন আছে, তবে এখানে কিন্তু বেশিরভাগই বিভিন্ন ধরনের শাকসবজি ফলে। তবে এই চাষের সময় হলে যে সমস্ত সবজিগুলো হয়, অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু সেগুলো পচে এবং নষ্ট হয়ে যায়, যার ফলে এখন সবজির চাষটা খুবই কম দেখতে পাওয়া যায়। কারণ বিশেষ করে এই সমস্ত রাস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশে কিন্তু অনেকে বিভিন্ন রকম সবজি চাষ করে থাকেন। এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে জাল দেওয়া রয়েছে, তার পাশাপাশি কিছু সবজি চাষও করেছিল। তবে এই যে লঙ্কাও এখানে দেখেছিলাম, এখানে ধানযোগ্য এই যে আমন ধানের তলা ফেলা হয়েছে, এখানে নাঙ্গলও হয়েছে। অর্থাৎ গ্রামের যে আলাদা ঐতিহ্য, গ্রামের যে মানুষজন যারা বসবাস করে থাকে, তাদের যে একটা আলাদা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে শহরের অনেকটাই ফারাক রয়েছে। তবে শহরের মানুষ জানে গ্রামের মানুষ যেভাবে চাষবাস করে যে সমস্ত ফসল উৎপন্ন করে, সেই সমস্ত ফসল কিন্তু শহরে চলে যায়, আর শহরের মানুষ সেই সমস্ত কেনাকাটা করে তারাও যেমন বেঁচে রয়েছে। আর গ্রামের সবজি যদি না শহরে যেত, তাহলে কিন্তু শহরেই সেইভাবে থাকতো না, তাহলে গ্রামের কদর কিন্তু বরাবরই রয়েছে। তবে গ্রামের কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা কিন্তু যেভাবে পরিশ্রম করে, যেভাবে থাকে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট, তবুও হলেও তাদের কিন্তু এই চাষবাস করে তাদের জীবন জীবিকা। চলুন আগামী আরেক কিছুটা সময় এগোনোর পরে আবার কিছুটা এগিয়ে গিয়ে আপনাদের আবার একটা গ্রামের কিছু ভিডিও চিত্র দেখাবো। আমরা বলেছিলাম না, বাড়ি থেকে যখন বেরোবো কোনো একটা গ্রামের চিত্র কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তবে এই মুহূর্তে আবার কোনো এক জায়গায় গিয়ে সেই চিত্রই দেখাবো, গ্রামের পরিবেশ কেমন, গ্রামের মানুষজন কেমন থাকে, গ্রামের চাষবাস কেমন হয়, গ্রামের যে পরিস্থিতিটা বর্তমান কেমন রয়েছে, সেগুলো আবার তুলে ধরবো। সবাই কিন্তু দেখতে থাকুন। আর ভেতরে গ্রামের দিকে কিন্তু আবার একটু চলে এলাম, আপনাদের গ্রামের ছবি আবার কিছুটা একটু হলেও দেখাবো। কারণ এই গ্রামের ছবি, গ্রামের যে পরিবেশ, গ্রামের দেখবেন যতটা ভেতর দিকে যাবেন, আর গ্রামের মানুষ তারা কিন্তু এই দেখবেন পুরনো দিনের একটা আদি বট গাছ, এই বট গাছটাকে কি সুন্দর করে একটা বেদি করা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে নারায়ণপুর অর্থাৎ নামখানার রাজনগর এরিয়া। রাজনগর কিন্তু নামখানার অর্থাৎ ব্লকের কিন্তু দুটো জায়গায় রয়েছে, একটা শ্রীনাথগ্রাম রাজনগর রয়েছে, আর একটা রাজনগর শিবনগর আবত এলাকায়। যদিও এখানে একটা শিলান্যাস করা রয়েছে, আমি একটু দেখাই। সুন্দরবন উন্নয়ন পর্ষদ কর্তৃক একটা ডবল সেলিংয়ের রাস্তা, তার পাশাপাশি এই যে বিশালাক্ষী মন্দির, এই যে এটা একটু দেখাই, এই যে বঙ্কিমচন্দ্র হাজরা সীমন্ত মালী অর্থবর্ষ 2019 থেকে 20। যাক, এই রাস্তাটা কিন্তু ঝাঁ চকচকে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম গ্রামে যাব, আর কিন্তু গ্রামে যেতে গিয়ে দেখলাম বেশ রাস্তা কিন্তু ভালো, এখানকার মানুষজন কিন্তু পাকা বাড়ি আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি, মেঠো বাড়ি বা মেঠো রাস্তা সেরকমই একটা চোখে পড়ছে না। তবে যাই হোক, আমরা এই বিশালক্ষী যে শীতলা মনসা মায়ের মন্দির, সেই মন্দিরের দিকে এগোবো। আমি এর আগেই কিন্তু কয়েকটা মন্দির আপনাদেরকে দর্শন করিয়েছি, সেগুলো কিন্তু তুলেছি, আপনারা দেখেছেন। তবে এই মা এখানে যে পুজো ঘটা করে হয়, তার যে একটা বেদি করা আছে, সেটাও কিন্তু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই ছবিটা। তবে এই মায়ের ছবিটা আপনাদের যদি না দেখাই তাহলে কতটা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ আমরা যখনই যে জায়গায় পৌঁছচ্ছি সেখানকার ছবিগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি। তবে এই জায়গাতে একটু মায়ের ছবি একটু দেখাই। এই জায়গাতে যদিও তালা বন্ধ রয়েছে, আমি একটু হাতটা ঢুকিয়ে মায়ের ছবিটা দেখাচ্ছি। এখানে কিন্তু রয়েছে 3টে মূর্তি রয়েছে, এবং খুব যত্ন সহকারে এখানে পুজো পাঠ করা হয়। তবে এই গ্রামের মানুষের যে এখনও বিশ্বাস রয়েছে যে গ্রামের যে শীতলা বিশালক্ষী মন্দিরে তারা যে মানত করে, তাদের কিন্তু বছরে যখন একবার পুজো হয়, সেই মানত কিন্তু তারা বছরের শেষেই সম্পূর্ণ করে। তবে এই যে ঘটা করে গ্রামের মানুষরা যখন পুজো টুজো করে, তাদের একটা আলাদা পুজোর একটা আলাদা অনুভূতি থাকে। তবে এই গ্রামের যে দেখবেন গ্রামের মহিলারা কিন্তু এই পাকা রাস্তা পাওয়ার পরে, একসময় তো কাঁচা রাস্তা ছিল, এখন তো বেশ পাকা রাস্তায় ঘট করে হেঁটে চলে যাচ্ছেন। দেখেছো আমার মাসি কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, যখন কাদা রাস্তা ছিল মাসি, অনেকদিন তো আপনার এই এলাকায় বসবাস, তখন মানে নিন ধরতাম কাদা হাঁটাই 7 মাইল যেতে, মানে কাদা ঘাটতে ঘাটতে 7 মাইল যেতেন। আর এখন তো ঝাঁ চকচকে রাস্তা, পাকা রাস্তা হয়ে এখন তো ভ্যান ছাড়া চলতে পারছে না, ঝাঁ চকচকে রাস্তা হওয়ার পরে যখন লোক বলে কি করে যাবে। কিন্তু এত বছর যখন এই গ্রামে বসবাস করলে, গ্রামের সঙ্গে এতদিন কাটালে, তারপরে যখন এই ঝাঁ চকচকে রাস্তায় উঠলেন, তারপরে যখন এই যাচ্ছেন, তখন খুব আলাদা লাগছে না? কেউ ভালো লাগছে। এই জায়গাটা কোন জায়গা, রাজনগর। কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা।
এই তো আমার মাসি সন্ধ্যা দিতে দিতে কিন্তু এবার হাঁটতে থাকে, এখন কিন্তু সন্ধ্যা হয়নি, এখন দিনের বেলা, তবু মাসি সন্ধ্যা যেহেতু অত হাঁটতে হাঁটতে এক সময় কাদা ঘেঁটে যেত, এখন কিন্তু ঝাঁ চকচকে রাস্তায় কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে সেই বাজারে। অর্থাৎ এই গ্রামের যে আলাদা সৌন্দর্য, গ্রামের যে আলাদা একটা যে মুহূর্তটা, সেই মুহূর্তের ছবিগুলো কিন্তু আমি যেমন তুলছি তার সঙ্গে দেখাচ্ছি যে এখন যত পরিবর্তন হয়েছে, যেমন একদিকে জলবায়ু পরিবর্তন হয়েছে, তার পাশাপাশি কিন্তু গ্রামের পরিবেশেরও পরিবর্তন হয়েছে। সেই ছবিগুলো আপনাদের কেন দেখাচ্ছি, আর এই সব এলাকায় কিন্তু প্রচুর চাষবাস হয়, এই সমস্ত এলাকার চাষিরা কিন্তু যখন চাষবাস করে প্রচুর পরিমাণে, আর সেই চাষবাসের যে ফসল, সেই ফসল কিন্তু শহরতলিতে গিয়ে পৌঁছে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি সেই ছবিগুলো এখানে হয়তো দেখাতে পারবো না, কেন এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু আমন ধানের চাষ হবে, আর সেই জায়গায় দেখেছি, আপনাদের দেখিয়েছি বিঘের পর বিঘে জায়গা কিন্তু এই চাষ হবে। অর্থাৎ এখানে কিন্তু নাঙ্গল করা হয়ে গেছে, অর্থাৎ এবারে কিন্তু বীজ ধান পোতার পালা। তবে যাই হোক, এই ছবিটা কেমন লাগে, এরপরে আমরা এগোবো, আবার সেই কি একটা ঘাট রয়েছে সামনে, ওই গ্রামে ওই ঘাটের কাছেই যাব, আর দেখাবো আপনাদেরকে এখানকার মানুষের জীবনযাত্রা, তারা কেমন থাকে, তারা কেমনভাবে কাটায়। চলুন ধীরে ধীরে আমরা এগোতে থাকি। একটু এগিয়ে এলে আমরা দেখতে পাবো চেনাই নদীতে একটা ঘাট পাওয়া যায়, আর ওই পারে থাকা আছে মনে হয় মৌসুমী দ্বীপ, যে মৌসুমী দ্বীপটা নিয়ে আমরা বারবার খবর দেখিয়েছি। আর সেখানে কিন্তু এই যে ওখানে কিন্তু একটা ট্যুরিস্ট জায়গা রয়েছে যেখানে অনেকেই বেড়াতে যায়। তবে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু জোয়ার, আর জোয়ারের সময় কিন্তু এই নৌকো পারাপার হতে হয় অনেককেই, তারা পারাপার করে ওপারের দ্বীপে যারা বসবাস করে তাদেরকে কিন্তু এই নৌকো করে ওপারে যেতে হয়। তবে এখান থেকে যদি সাইকেল বা মোটর সাইকেল এগুলো কিন্তু এই নৌকোতে পার করে কিন্তু ওপারে চলে যেতে পারে। তবে এই নৌকোগুলো খুব ছোট নয়, কিন্তু যথেষ্ট বড়। তবে এই ঘাটটার নাম শোনার পরে আমারও একটু মনে মনে ভাবছিলাম যে হঠাৎ করে এই ঘাটটার নাম কেন এইভাবে হলো। দাদা এই ঘাটটার নাম কি জানো? হুজ্জাইতের ঘাট। আপনি হয়তো এই নামটা শোনার পরে মনে মনে ভাববেন যে হুজ্জাইতের ঘাটটা কেন নাম হলো। তবে এখানকার যারা পুরনো তারাই বলতে পারবে হুজ্জাইতের ঘাটটা কেন হয়েছে নামকরণ। তবে যাই হোক না কেন, আপনাদেরকে এই ঘাটের ছবিটা এই কারণে দেখা, আমরা যখন গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই, তখন কিন্তু আমরা দেখাই বিভিন্ন ছবি। আর এই ছবিটা কেন তুলে ধরছি, যে এখন আমরা এই সুন্দরবনের অর্থাৎ এই জায়গাতে পৌঁছানোর পরে এই যে ঘাটটার ছবি দেখালাম, তার পাশাপাশি এখানে যে মানুষজন বসবাস করে তারা যে পারাপার হয়, এই পারাপারের ছবিটাও দেখাচ্ছি। ওই যে একটা নৌকো আসছে দূর থেকে দেখতেই পাচ্ছেন, নৌকোটা আসছে এবং নৌকো একটা ছাড়া হয়ে গেছে, তার পাশে আর একটা নৌকো আসছে। তবে এই যে ছাড়া হওয়ার পরেই তাই দাঁড়াতে বলছে আরও কেউ যাবে সঙ্গে। এই দেখতে পাচ্ছ এই বস্তাগুলো তুলছে, মানে ওপারে নিয়ে যেতে হবে। তবে যখন দূর থেকে যখন তারা আসে, তারা যদি একটা নৌকো ফেল করে, তখন যে সময়টা চলে যায় সেই সময়ের মধ্যে তারা বাড়ি পৌঁছতে পারে না। কেউ হয়তো সময় মতন গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবে, কিন্তু খাওয়া দাওয়ার আগে তাদের পৌঁছতে হবে। সেই কারণে এই নৌকোর যে টাইম থাকে, সেই টাইমের আগে তারা যদি না চলে আসে, তারা কিন্তু পৌঁছতে পারবে না। তবে এই ছবিটা আপনাদের কেন দেখানো, যে এই যে গ্রাম, এই যে ঘাট, এই ঘাট থেকে একটু তুলে দেখাই। ওই নৌকো ওধার একটা ঘাট রয়েছে, ওইটাই মৌসুমী দ্বীপ, যে মৌসুমী দ্বীপে প্রচুর মানুষ বেড়াতে যায়। তবে এখানেও মানুষ আসে, তবে কতটা আসে সেটা আমরা জানি না। তবে যাই হোক, আমরা এই ছবিটা আপনাদের দেখালাম যে এই ঘাটটা, এটা এখানে একজন এই দোকানদার ভালোই বলতে পারবে। দোকানে একটু যাই, কেমন বেচাকেনা হয় এখানকার গ্রামে, তাদের দোকান কেমন বেচাকেনা হয়? মোটামুটি যখন সিজন আছে তখন মোটামুটি চলে, এখন তো বর্ষা সিজন আর তেমন কিছু নেই। তো ওই পাটটা কি রয়েছে? এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। মৌসুমী আইল্যান্ড। আর এই ঘাটটার নাম কি রয়েছে? এটা হচ্ছে রাজনগর হুজ্জাইতের ঘাট। হুজ্জাইতের ঘাট। এই কেন হুজ্জাইতের ঘাটটার নাম হলো কেন? এই ঘাটটার নাম শোনার পরে তো লোকে একটু বলবে যে হুজ্জাইত বলতে কি বোঝাবে? হুজ্জাইত সারনেম হিসেবে নামটা দিয়েছে, আগে যারা নৌকো দিত সেই সারনেম হিসেবে ওনারাও তো হুজ্জাইত ফ্যামিলি থেকে নৌকো, একটা ফ্যামিলি ছিল, তাদের নামকরণে এই ঘাট তৈরি করা হয়েছে। কি নাম আপনার? বিজয় জানা। অর্থাৎ বোঝা গেল এই হুজ্জাইতের ঘাটটা কেন করা হয়েছে। এক সময় এক ফ্যামিলি ছিল, যে ফ্যামিলির নামকরণে এই ঘাট তৈরি করা হয়েছে। আর এই ঘাট থেকে কিন্তু পারাপার হয় মৌসুমী আইল্যান্ড, অর্থাৎ মৌসুমী দ্বীপে যাওয়া হয়। তবে এই দেখেছেন, আমি আপনাদের বলেছিলাম এই যে গাড়িগুলো আসছে, এইভাবে কিন্তু পারাপার চলে এপার থেকে ওপার। তবে এখান থেকে যারা পারাপার করে তাদেরকে কিন্তু অনেকটা কষ্ট করেই উঠতে হয়। তবে যেটিটা খুব একটা খারাপ না, সেই ছবিটাও দেখাচ্ছি। তবে এখানে রাস্তাঘাট মোটামুটি, তবে সামনেই দেখলাম পাকা রাস্তা যেটা হয়েছে, সেটা বেশ ঝাঁচকচাকা রাস্তা। আর সেই রাস্তার আমরা এতক্ষণে এলাম, সেই রাস্তাটা কিন্তু দেখলাম খুব সুন্দর হয়েছে। তবে এইটুকু রাস্তা দেখলাম মোটামুটি, তবে খারাপ নয়। আগামী দিনে যেসব গ্রামের মানুষগুলো কাদা ঘেঁটে পৌঁছতো সেই শহরতলিতে, কিন্তু আজকের আর কাদা ঘাঁটতে হয় না। তাদের কাছে, হাতের কাছে হয়েছে পাকা রাস্তা, ইলেকট্রিসিটি, পানীয় জল, সব ব্যবস্থাই করেছে সরকার। তবে এই গাড়ি তোলার ক্ষেত্রে আরেকটু দেখাই, কেন গাড়ি তোলার ক্ষেত্রে অনেকটা সমস্যা হলেও তারা কিন্তু অনায়াসে গাড়িগুলো তুলে ফেলে। কীভাবে গাড়ি তোলে সেই গাড়ি তোলার ছবিটাও আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন।
অনেক সময় এই গাড়ি তোলার ক্ষেত্রে কষ্ট যেমন হয়, তবে গাড়ি কিন্তু যারা তোলে তারা কিন্তু জানে কিভাবে গাড়ি তুলতে হয়। ছবিটা দেখছেন কিভাবে গাড়ি অতি সহজে কিন্তু তারা তুলে ফেলে। আমাদের ক্ষেত্রে হলে এই গাড়ি তোলা ওঠা নামানো খুবই কষ্ট হতো, কিন্তু সেই কষ্ট কিন্তু তাদের ক্ষেত্রে হয় না। যারা মাঝি মহল্লা, যারা গাড়ি এই যে নৌকো চালায়, তারা কিন্তু খুব সহজ করে নিয়ে চলে যায়। দেখছেন এই সাইকেল নিয়ে চলে যেতে হচ্ছে। আমাদের সিভিক একজন রয়েছে, সাইকেল নিয়ে কি সুন্দর টুক করে চলে যাচ্ছে। তা সব মিলিয়ে এই পর্যন্ত ঘাট পর্যন্ত আসা, আর ঘাট থেকে আপনাদেরকে এতক্ষণ যে ছবিটা দেখালাম, আবার নিশ্চয়ই আবার কোনো জায়গায় এইভাবে তুলতে হয়। তোলার পরে কিন্তু নৌকোতে ফেলা হয়। ছবিটা কীভাবে দেখাচ্ছি দেখুন, এইভাবেই তোলা হয়, এই করে তুলে দেওয়া হয়। তবে গ্রামের মহিলা কিনা তারা যথেষ্ট পরিশ্রমী। তারা নিজেরাই যেমন মালপত্র নিয়ে আসে, তারা কিন্তু এই যে বয়ে নৌকোতে তুলে নিলেন, দেখলেন তো ছবিটা। চলুন এই নৌকাতে তোলার ছবি যেমন দেখালাম, এবারে নৌকোটা কিন্তু ছাড়বে। সে নৌকো ছাড়ার ছবিটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চেনাই নদী। চেনাই নদীটা বেশ বড় রয়েছে কিন্তু। আজ এই চেনাই নদী যেহেতু বেশ বড়, তার জন্য কিন্তু বড় নৌকোও দেওয়া রয়েছে, যাতে করে কোনো যারা এপার থেকে ওপারে হয় তাদের যাতে কোনো অসুবিধা হয়, তার জন্য ডবল সিলিন্ডারের মেশিন বসানোর। রাজনগরের আরেকটা জায়গায় এসে পৌঁছালাম। আর বিশেষ করে চেনাই নদীটা আপনাদের কাছে খুবই পরিচিত। আর চেনাই নদীর বেশ কিছু অংশ দেখা গেছে ম্যানগ্রোভের বেশ একটা অংশ এখনও কিন্তু খুব সুন্দর রয়েছে। আর ম্যানগ্রোভ যদি বেঁচে থাকে, সুন্দরবন বেঁচে থাকবে। এটা নিয়ে অনেক বড় প্রশ্নচিহ্ন আমরা বারবার বলেছিলাম যে ভৌগোলিক মানচিত্রে সুন্দরবনের কিন্তু চারিদিকে ম্যানগ্রোভ বাদাবন যেমন ঘন জঙ্গল রয়েছে, কিন্তু সেই জঙ্গলগুলি এখনও পর্যন্ত যদি ঠিকঠাক না রাখা হয়, আগামী দিনে ভূপ্রকৃতির জলবায়ু পরিবর্তনের ফলে এমন সময় দেখা যাবে যে মানচিত্র থেকে হয়তো সুন্দরবন মুছে যেতে পারে। তবে আমরা এই ম্যানগ্রোভগুলোকে কেন দেখাচ্ছি, এই ম্যানগ্রোভের কতটা গুরুত্ব, আর ম্যানগ্রোভ থাকলে এখানকার যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে অনেকটাই যেমন। তবে প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু এই গ্রাম থেকে শহরে পৌঁছে যায়। শহরের মানুষ কিন্তু যতটা পলিউশন হয় গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে শুরু করে কলকারখানা থেকে, সেখানে কিন্তু যদি দেখা যায় প্রচুর পরিমাণে যে পলিউশনটা হয়, সেই পলিউশনটা কিছুটা হলে সলভ হয়ে যায়, সমাধান হয়। সেটা কিন্তু এই গ্রামের যে অক্সিজেনটা শহরে পৌঁছে যায়, যদি এই গাছগুলো ঠিকঠাক করে বেঁচে থাকে। তবে এই গাছগুলোকে বেঁচে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার পর থেকে। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা আসার কারণ একটাই, যে এই যে দেখতে পাচ্ছেন যে এগুলোতে অ্যাকচুয়ালি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যখন আমরা বেরিয়ে পড়ি না, তখন কিন্তু গ্রাম দেখাই। তবে গ্রামের মানুষ এখন বড়লোক হয়ে গেছে মনে হয়, কারণ প্রত্যেকটা এলাকায় আমরা যখন ঢুকে দেখি কম বেশি করে বেশ পাকার বাড়ি হয়েছে। তবে কি এই সরকারের উন্নয়ন কি ধারাবাহিকভাবে বইছে? তবে বিরোধীরা অনেক কথাই বলে, তবে বিরোধীরা যারা বলে তারা হয়তো দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডারটাও পেয়ে থাকে। তবে এ নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরে হয়তো বিরোধিতা করে, সেটা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি না। এখানকার মানুষজন অনেকে রয়েছে, তাদের সঙ্গে আবার অবশ্য কথা বলবো। তবে তাদের হয়তো রাগ হচ্ছে আমার এই কথাগুলো, কিন্তু এটা রাগের কথা নয়। আমি বেরিয়েছি গ্রামেগঞ্জে, আর গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সুখে দুঃখের কথা তুলে ধরবো বলেই আপনাদের সঙ্গে, যেহেতু আমি এগুলো বলছি, আমাদের পাশ থেকে কেউ বলছে তাদের রাগ হচ্ছে, কিন্তু এটা কিন্তু রাগের কথা নয়। তবে আমি এই কেনই চিনাই নদীর আশেপাশের এলাকাগুলো দেখাচ্ছি, এখানে গ্রামগঞ্জের মানুষগুলো তারা কেমন থাকে, কেমন বসবাস করে, তাদের সঙ্গে এবারে আমরা একটু কথা বলবো। এই তো গ্রামের মানুষ বেশ রয়েছে, গামছা কাঁধে। দেখি, আপনি তো এই গ্রামে বসবাস করেন? মোটামুটি তত ভালো নেই। আপনার কোথায় কাজ করতে যেতে হয়? আমাদের এইখানে গ্রামে করি। কি কাজ করেন? নদীতে মাছ ধরি। মানে আপনাকে মাছ ধরতে, জমি চাষের জমি আছে? না, আমার চাষের জমি নেই। নদীতে মাছ ধরলে সংসার চলে। সংসারে পরিবারে কজন? 3 জন। সবাইকে খাটতে হয়, ছেলে মেয়ে করে। তো এখানেই বলতে এটা কোন জায়গা? এটা রাজনগর। কি নাম আপনার? তপন দেবনাথ। এখন তো বাড়ি টাড়ি সব পাকা হয়ে গেছে দেখলাম। পাকা হয়েছে, মানুষ খেটে করেছে। যাই হোক, এই এলাকায় আরও অনেকেই আছে। এই মুখ শুকনো করে আছো কেন দাদা? তোমার কি খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে? মুখ এই কদিন আগে দেখলাম বাংলাদেশে দুটো মৎস্যজীবী সহ দুটো কাকদ্বীপে দুটো নৌকা হবে। এখন কি ওয়েদার খারাপের জন্য কি? খারাপ জন্য যাচ্ছে না, আর মাছ শাক হচ্ছে না। এখন আর মাছ শাক হচ্ছে না? মাছ শাক বলতে খুবই ঝড় না হলে মাছ টোটালি হবে না। ও, আমাদের তাহলে তোমাদের মাছের ধরার উপরে নির্ভর করতে হয়, চাষবাস। মেয়ে 5 জন রয়েছে, তো ছেলে মেয়ে 5 জন মিলে হচ্ছে সবাই এই মানে এই সংসারটা চলে। আমি একা খাড়ি, আমার মেয়ে ছোট। আচ্ছা, কি নাম আপনার? আমার ঘনশ্যাম দেবনাথ। সুন্দরবনের ম্যানগ্রোভ, যাকে নিয়ে আমাদের গর্ব হয় পৃথিবীর কাছে, যে সুন্দরবন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী যার নাম রয়েছে। আজকের আপনারা বলছেন যে এই সুন্দরবনের বাদাবনকে ধ্বংস করছে, কারা করছে? বর্তমান তৃণমূল যারা পঞ্চায়েত সদস্য আছে, কর্মী আছে, তারা কি করেছে, এই নদীর চরে প্রায় 3000 ফুটের বাইরে গাছগুলোকে কেটে এইখানটায় টোটাল গাছগুলোকে নিয়ে ওরা ব্যবহার করছে। এবারে ওইখানটায় নদীর চরে যেটা কি বলে ওটাকে
নার্সারি করে ওরা চারা বীজ তৈরি করে গাছ তৈরি করে মোটামুটি ওরা বিক্রি করে কিছু ব্যবসা করে, কিছু কর্মীকে নেয়, তৃণমূলে নেয়, বিজেপির ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করাতে চায় না। এইভাবে এরা কাজ করছে, প্রায় গাছগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে। আপনারা যারা আছে বা যিনি বনমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণের জন্য একটু জানাবেন। এই জায়গাটা কোন জায়গা? এইটা রাজনগর, গ্রাম রাজনগর, আমাদের পাড়া বৈশিষ্ট্যপাড়া, মরিচিপাড়া, পাশাপাশি থানা নামখানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। চিনাই নদীর চর, এটা চিনাই নদীর চর। কি নাম আপনার? আমার নাম পাঁচগোপাল গিরি। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ধরে এই সুন্দরবনে বসবাস করে আছেন? আমি জন্ম হয়েছি আমি 60 বছর বয়স, 63 বছর। 63 বছর বয়স ধরে বসবাস করে আছেন। 63 বছর বয়সে এই যে সুন্দরবন নামখানার এই যে এলাকাটা, যেটা প্রত্যন্ত এলাকা, এখানকার তো বাদাবন বলতেই এই ম্যানগ্রোভ। আর পরে যখন রাস্তাঘাট হলো আর জমি জায়গা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তখন হচ্ছে বিভিন্ন গাছ, ঝাউ, ইউক্যালিপটাস এইসব লাগানো হয়েছিল। আগে কিন্তু এগুলো ছিল না। আমরা মোটামুটি চাঁদটায় রক্ষা করার জন্য আগে কিন্তু আমরা এইরকম চাঁদে মানে জঙ্গল বিচাই নিয়ে এসে লাগাতাম। এগুলো আমরা আগে লাগিয়েছি। মানে এই যে বানি, কেওড়া, গরান, এগুলো তো নদী জলে ভেসে আসে। হ্যাঁ, এইগুলো আমরা লাগিয়েছি চাঁদ করার জন্য। কিন্তু চেনাই নদীর এক একটা অংশ কিন্তু এই মুহূর্তে দেখেছি আমরা বিভিন্ন সময়, সেখানে ভেঙে চলে গেছে। চলে গেছে। তাহলে সামনে ওই সুন্দরবনকে, এই যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ বাদাবন যেটা, এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে আগামী দিনে? আমরা ভেসে যাব এখানটা। আচ্ছা, এর আগে তো আপনি, যেহেতু আপনার বয়স হয়েছে, যে একাধিক ঝড়, প্রচুর ঝড় হয়েছে, সেখানে বন্যা হয়েছে, সেখানে প্লাবিত হয়ে গেছে, ঘরবাড়ি চলে গেছে, বসত বাড়ি থেকে চাষযোগ্য জমি, পুকুর সবই তো চলে গেছিল। এখন কি অবস্থায় রয়েছে? এখন মোটামুটি এই গাছটাই আমাদের রক্ষা করেছে। নদী চিরমান, এই নদীটা, তাহলে এই গাছকে এখন রাখতে হবে। এর আগে কিন্তু আমরা ভেসে গেছিলাম। এটা কিন্তু আপনাকে শুধু বললে হবে না, গ্রামের সব মানুষকে কিন্তু সচেতন হতে হবে। এটা আপনারা করেছেন সচেতন বলেছেন। এরা মোটামুটি গাছ কেটে হয়তো আমরা ব্যবসা করছে। তো এরা কারা করছে? এরা ওই পার্টি। কি নাম আপনার কাকা? কি নাম আপনার? আমার নাম কালীপদ মাঝি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে। হ্যাঁ, এখানে কত বছর ধরে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 35 বছর। 35 বছর বিয়ে করলেন? 35 বছরে এসে দেখলেন এরকম পাকা রাস্তা ছিল না? ছিল না। তখন কি রাস্তায় ঝাঁটতেন? মাটির রাস্তা ছিল। আর তারপরে কি পাকা রাস্তা হয়েছে? পাকা রাস্তা হয়েছে। কোথায় বাজারটা? কোথায় বাজার? ওদের 7 মাইল বাজার আছে। 7 মাইল বাজার যেতে হতো। তখন এই কাদা ঘেটে ঘেটে যেতেন? হ্যাঁ, যেতে হতো। তখন এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল তো? না, তখন জঙ্গল ছিল না। তখন গাছ ছিল না? না, একদমই কিছু ছিল না তখন। আমরা আসার পরে গাছটা লাগিয়েছি। তাহলে এখন গাছ লাগানোর পরে ফরেস্টে গাছ লাগিয়েছি? ফরেস্টার লাগিয়েছি। তাহলে গাছ লাগানোর ফলে এই গাছগুলো এখন হয়েছে। কি ধ্বংস করছে কারা? ধ্বংস করছে এই তো টিএমসি পার্টিরা, তারা গাছ কেটে গাছ লাগাচ্ছে। কি নাম আপনার? মিতাদের না। অসি, কত বছর বিয়ে হয়েছে? কিন্তু পুরনো লোক, কত বছর বিয়ে হয়েছে? এদিকে তাকাও। কত বছর বিয়ে হয়েছে? এই গ্রামে কত বছর বিয়ে হয়েছে? আর এই গ্রামের তুমি বৌমা তো? এই গ্রামের বৌমা না? তুমি কি এই গ্রামের বৌমা না? হ্যাঁ, বৌমা। তাহলে এই গ্রামের মানুষ যদি বিয়ে করে আনে, তোমায় যে জিজ্ঞাসা করে যে এই গ্রামের বৌমা, বাপের বাড়ি কোথায় ছিল? রাধানগর। তাই এই গ্রামের তো বৌমা তো। এখন কেমন কাটছে? ভালো। তা রাধানগর তো একটু শহর এলাকা না, একটু গ্রাম, পাড়া গায়ে। তখন তো ওখানে তো কাদা রাস্তাও ছিল। তো বাপের বাড়ির লোকজন তারা কি ওই কাদাতেই দিয়ে গেল? রাস্তা হয়ে গেছে। কতজন ছেলে মেয়ে নিয়ে সংসার? আমার 4 মেয়ে, 1 ছেলে। স্বামী কি করে? কিছুই করেন, ওই নদীতে মাছ টাছ ধরে। হ্যাঁ, ছাড়া তো মোটামুটি জীবন কেটে যাচ্ছে। হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পান তো? হ্যাঁ। তাহলে লক্ষ্মীর ভান্ডার লোক ঘর দিয়েছে? সরকার ঘর দিয়েছে? না বাবা, কিছুই পাই না, সরকার থেকে কিছু পাই না। কি নাম আপনার? অঞ্জলি মাঝি। ওই চেনাই নদীর আরেক খানিকটা দূরে আমরা এগিয়ে এলাম। একটা দূরে দেখা রয়েছে ম্যানগ্রোভ, একটা বোর্ড লাগানো রয়েছে। ওই যে ওটা আপনাকে একটু দূরে, এই বোর্ডটাকে একটু জুম করে দেখাচ্ছি। এই একটা বোর্ড লাগানো আছে, দেখতেই পাচ্ছেন এই বোর্ডটা। অর্থাৎ এখানে কিন্তু চারাগুলোকে সংরক্ষণ করা হয়, তারপরে বিভিন্ন জায়গায় চারাগুলো নিয়ে গিয়ে লাগানো হয়। অর্থাৎ এই জায়গাতে চারা
যে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তার আগে যে বন দপ্তর এগুলো সংরক্ষণ করে সেই ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে বেড়া দেওয়া রয়েছে। অর্থাৎ আগামী দিনে যে সুন্দরবনকে বাঁচাতে গেলে যে সমস্ত পদ্ধতি অবশ্যই নেওয়া উচিত। তবে এখানকার মানুষের যে সমস্ত অভিযোগ আমি সেগুলো তুলে ধরেছি, নিশ্চয়ই আপনাদের শোনাবো। কারণ আগামী দিনে সুন্দরবনকে বাঁচাতে গেলে প্রচুর করে গাছ লাগাতে হবে, আর বিশেষ করে ম্যানগ্রোভকে রক্ষা করতে হবে। এটা শুধু আমার কথা নয়, আমার আপনার যারা সরকারি থেকে বেসরকারি কর্মচারী রয়েছে প্রত্যেককেই কিন্তু এইভাবে এগিয়ে আসতে হবে, তবে সুন্দরবনকে বাঁচাতে হবে পারবো। নাহলে সুন্দরবন আগামী দিনে দেখা যাবে মানচিত্র থেকে মুছে যেতে পারে। চেনাই নদী থেকে একটু গ্রামের মধ্যে চলে এলাম, নদীর পাড় থেকে আমরা কিন্তু একটু গ্রামের মধ্যে চলে এলাম। আর গ্রামের অপরূপ দৃশ্য আপনাদেরকে একটু দেখাবো। গ্রামের যারা বসবাস করে থাকে তাদের দেখেছো গ্রামে কিন্তু এই যে গরুগুলো কি সুন্দর এখানে হাওয়া, আর এই হাওয়াতে কিন্তু তারা দিব্যি শুয়ে রয়েছে। আর এখানকার মানুষ তারা কিন্তু এই চাষবাস ছাড়া অন্য কিছু বোঝে না। চাষযোগ্য জমি আমি আপনার প্রথমে বলেছি, গ্রামে যতটা যাব সেখানে দেখবেন শুধু চাষ আর চাষ। এখানে যে সব ভেড়িগুলো তৈরি হয়েছে সেই সব ভেড়িতে কিন্তু সবজি চাষ হয়ে থাকে। তবে এই গ্রামে কিন্তু এই মুহূর্তে ধান চাষের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু নাঙল করা হয়ে গেছে। আর ফাঁকায় দেখবেন একটা করে বাড়ি রয়েছে। ওই যদি বাড়ি দেখাই, ওখানে একটা সরকারি ফ্লাড সেন্টার রয়েছে যেটা হচ্ছে বহুমুখী, যেখানে দুর্যোগ হলে ওখানে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন নীল রঙের বাড়িটা, ওটা রয়েছেন। ওখানে বিপর্যয় দুর্যোগ হলে ওখানে আশ্রয় নেয়, বহুমুখী আশ্রয় কেন্দ্র। তবে যা এই জায়গায় আমি দেখাই, এই যে গ্রামের যে দূরে এক একটা করে বাড়ি রয়েছে, কিন্তু বাড়ি কিন্তু এদিকে বেশিরভাগ দেখলাম ইতিমধ্যে কিন্তু বাস পাকা বাড়ি হয়েছে। আর এই রাস্তাগুলো যে একসময় মেঠো রাস্তা ছিল, এগুলো কিন্তু এখন কংক্রিটের রাস্তা হয়েছে। এখানকার মানুষ একসময় যে কাদায় হাঁটতো, তাদের আর কাদায় হাঁটতে হয় না, এখন কিন্তু তাদের কংক্রিটের রাস্তায় দিব্যি। দেখুন একটা সাইকেল আর কত সুন্দর একটা বাচ্চা, তারা কিন্তু ধীরে ধীরে সেই কংক্রিটের রাস্তায় আরাম করে যাচ্ছে। তবে এই ছবিটা আমি কেন তুলে ধরলাম, গ্রাম বাংলার চরিত্র বা গ্রাম বাংলার যে চিত্রটা সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানকার মানুষের যে জীবনযাপন, তারা কীভাবে জীবনযাপন করেন। শহরতলির মানুষ একরকম জীবনযাপন করেন, আর গ্রামের মানুষ তারা কিন্তু আলাদাভাবে একটা জীবনযাপন করেন। আর সেই চিত্র কিছুটা আপনাদের তুলে ধরলাম। ঠিক আছে, চলুন আমরা এরপরে আবার কোনো একটা জায়গায় আপনাকে নিশ্চয়ই দেখাবো এরকম একটা পরিবেশ। গ্রাম ছাড়িয়ে খানিকটা এগিয়ে এলাম, আর এখানে একটা দেখলাম সেতু করা রয়েছে, ছোট হলেও কিন্তু এখানে এই নদীটার উপরে যে সেতুটা রয়েছে সেই সেতু ছবিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর এইটা কিন্তু এটা আগে ছিল বড় নদী, এখন তার সেই নদী নেই, নদীগুলো মজে গিয়ে এখন হয়েছে নালা। তবে কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। আমরা দেখাচ্ছি যে এখানে সুন্দরবনে যেমন ম্যানগ্রোভগুলো এই জায়গায় যেমন রয়েছে, তবে এই জায়গাটা কবে কি সেতু তৈরি হয়েছিল তার একটা শিলান্যাস করা রয়েছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই যে একটা শিলান্যাস করা রয়েছে দেখতেই পাচ্ছেন, এই যে লেখা রয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে গায়নের বাজার, বৃষ্টি নির্মিত হয়েছে। এই গায়নের বাজার কিন্তু বিভিন্ন জায়গায় গায়নের বাজার রয়েছে, তবে এটা নামখানার গায়নের বাজার। এখানে এই ছবিটা আপনাদের দেখাই, বুঝতেই পারছেন। অর্থাৎ বোঝা গেল যে এখানে যে সেতুটা রয়েছে এই সেতুটা কিন্তু বেশ ভালো পাকাপোক্ত সেতু হয়েছে। এই সেতুটা এখানে দেখাই, বৃষ্টি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে 2024 সালে। তবে এই বৃষ্টি কিন্তু যাতায়াতের জন্য বেশ ভালোই হয়েছে, কারণ যত আমরা বিভিন্ন জায়গায় আসছি আর দেখাচ্ছি, এদিকে যত এগোচ্ছি গ্রাম, আর তারপরে এইদিকে কিন্তু নদীটা এর সঙ্গে মনে হয় সম্ভবত যোগ রয়েছে। এটা চেনাই নদীর খাল, এই চেনাই নদীর খালে কিন্তু নৌকো কিন্তু যাতায়াত করে, সেই নৌকো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পণ্যবাহী নৌকো, এই নৌকোগুলো কিন্তু মাল নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত। অর্থাৎ নৌকোপথে যেহেতু আগামী দিনে যোগাযোগ ছিল, এখনও সেই যোগাযোগ কিন্তু ব্যবস্থা রয়েছে বলে মনে হচ্ছে, কারণ নৌকো যেহেতু এই নদীতে চলে আসে, অর্থাৎ এই নদী হয়তো আসে কিনা জানি না, তবে এই নদীতে আসার সম্ভাবনা নেই যেহেতু পোল রয়েছে। তবে জলের স্রোত রয়েছে ভালো, দেখাচ্ছি ছবিটা, এই যে জলের স্রোত ধীরে ধীরে। তবে এই নদীটা মনে হয় সম্ভবত ওই চেনাই নদী অনেক দূর চলে গেছে, নদীর ছবিটা আপনাদের দেখাচ্ছি, ওই দূরে দেখতেই পাচ্ছেন অনেকটাই চলে গেছে। দেখ এদিকে কিন্তু একই পরিস্থিতি, অর্থাৎ গ্রামের ভিতরে নদী নালাগুলো যেগুলো এখন কিন্তু সেগুলো প্রায় একটা করে ব্রিজ হয়েছে, আর সেই ব্রিজ হওয়ার ফলে কিন্তু যাতায়াতের বা যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো হয়েছে। এইটা হচ্ছে গায়নের বাজারের রাস্তা, আমরা সেই ছবি তুলে ধরলাম, দেখালাম আপনাদেরকে। এরপরে আবার এগিয়ে যাবো, যত আপনাদের নিশ্চয়ই দেখাবো যে এই এলাকার মানুষজন তারা যে যাতায়াত করেন তারা কেমন থাকেন, তাদের কেমন পরিবেশ, তাদের এখানকার যে সমস্ত নদী নালা ছবি সবই তুলে ধরছি আপনাদের কাছে, দেখতে থাকুন। কিছুটা এগিয়ে আসার পরে একটা স্কুল পড়ে, আমরা সেই স্কুলটার ছবি একটু দেখাবো। এখানে যে স্কুলটা রয়েছে, তবে এই শিবরামপুর যে গ্রাম পঞ্চায়েত এই এলাকায় কিন্তু অনেকগুলি রাস্তা কিন্তু দেখলাম প্রায় কিন্তু কংক্রিটের রাস্তা। এখানকার ছেলে যারা স্কুলের স্টুডেন্ট তারা কিন্তু ইতিমধ্যে এই ছুটি অর্থাৎ টিফিন হয়েছে সম্ভবত, এই যে অতিরিক্ত সময় তারা কিন্তু একটু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিটাও দেখাচ্ছি। আর এই স্কুলের নাম কি তোদের? শিবরামপুর জুনিয়র হাই স্কুল। তো এখন কি টিফিন পড়েছে? হ্যাঁ। তো এটা কোন জায়গা? শিবরামপুর এলাকা। তো এই স্কুলটার মাঠ তো অনেক বড়, তো খেলাধুলা করিস? কোন ক্লাসে পড়িস?
10-এ পড়িস, অর্থাৎ বোঝা গেল ক্লাস 10-এর ছাত্রদের সঙ্গে কথা বলে যে এখন তাদের টিফিন হয়েছে, সেই টিফিনে কিন্তু তারা বেরিয়েছে। আর এই শিবরামপুর জুনিয়র হাই স্কুলটা এটা কিন্তু আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু একটা বড় মাঠ রয়েছে, আর এই মাঠটা কিন্তু বেশ খেলার উপযুক্ত। আর এখানকার ছাত্রছাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে টিফিন পড়াতে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। আর স্কুলটা খুব একটা খারাপ নয়, তবে এই যে জলের যেটা টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, এক সময় কিন্তু আমরা এখানে এসেছিলাম, একটা টিউবওয়েলের সমস্যা হয়েছিল, সেই খবরও আমরা করেছিলাম। তারপরে কিন্তু দেখলাম যে এখানে জলের টিউবওয়েল একটা হয়েছে। এই স্কুলের ছাত্রছাত্রী তারা কিন্তু এই যে এইটা হচ্ছে স্কুল, এই স্কুলটাই দেখতে পাচ্ছেন। এই স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, আর এখন কিন্তু টিফিন আওয়ার চলছে। আর টিফিন আওয়ারে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই অনেকে রাস্তার উপরে, অর্থাৎ এখানে কিন্তু সেই মেট্রো রাস্তা নেই। মেট্রো রাস্তা নেই কারণ বললেই দেখাচ্ছি আমি ছবিগুলো, কিন্তু একটার পর একটা ছবি আপনাদের দেখিয়ে নিয়ে এসেছি যে গ্রামেগঞ্জে যেখানে কাদামাটি অর্থাৎ মাটির রাস্তা ছিল, সেই রাস্তাগুলো কিন্তু এখন আর নেই। সেই রাস্তাগুলো এখন সবই কংক্রিটের হয়ে গেছে, যার ফলে সুবিধা হয়েছে এই যে যারা টিফিন আওয়ারে একটু রাস্তার দিকে বেড়াতে চলে আসে, কেউ আবার স্কুলের মধ্যে হই হই করছে। তো এটা একটা স্কুল জীবনের আলাদা একটা অনুভূতি। এরা কিন্তু সেই জায়গায় আমরাও যখন স্কুলে পড়াশোনা করেছি ঠিক এই সময়ে হলেও আমরা একটু বেরিয়ে পড়তাম বেড়াতে। তবে এই যে গ্রামের যে স্কুল আর গ্রামের যে পরিবেশ, সেটা একটু আলাদা টাইপের, কারণ এই ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তবে বিঘের পর বিঘ মাঠ যে রয়েছে, সেই মাঠে কিন্তু চাষযোগ্য জমি এগুলো। আমরা প্রথমেই বলেছি যে গ্রামে যত যাবেন সেখানে কিন্তু চাষের জমি দেখতেই পাবেন। তবে এই গ্রামের স্কুলগুলো কিন্তু সেইভাবে যদিও ডেভেলপ বা অর্থাৎ উন্নয়ন হয়ে ওঠেনি, তবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে নেই, এখন কিন্তু পড়াশোনা অনেকটাই এগিয়ে। যার ফলে কিন্তু স্কুলের যতটা উপরে এই ছাদটা হয়তো কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে। তবে স্কুলের ছাত্রছাত্রীরা তারা যেভাবে এই যে বেরিয়েছে, সেই ছবিটা যেমন দেখালাম, পড়াশোনা নিশ্চয়ই ভালো হয়। পড়াশোনা ভালো হয় তো বাস, পড়াশোনা কিন্তু ভালো হয়। ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই টিফিন আওয়ারে বেরিয়েছে। যাই হোক, অনেক সময় ধরে আপনাদের এই জায়গাটা দেখালাম, এরপরে কিন্তু সামনের দিকে এগোবো আর এই দেখাবো গ্রামের মানুষ, গ্রামের স্কুল, গ্রামের বসবাসকারী তারা কেমন রয়েছে, তাদের সঙ্গে যেমন কথা বলা, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা, সব মিলিয়ে গ্রাম যে কত ভালো, আর যে গ্রামের যে পরিষেবা কেমন, অর্থাৎ এখানে যে পাকা রাস্তা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সব কিছু যে রয়েছে, সেই ছবিগুলো কিন্তু তুলে ধরলাম। চলুন আমরা ধীরে ধীরে কিন্তু এবারে এগোবো রাস্তার দিকে, অর্থাৎ পাকা রাস্তার দিকে উঠে বাড়ি যাওয়ার পালা। এবার কিন্তু আমরা পাকা রাস্তার দিকে চলে এলাম, আর পাকা রাস্তা থেকে এইবারে ধীরে ধীরে আমরা বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যেতে যেতে চোখে পড়লো এক দাদা, এই দেখেন কতগুলো কবুতরকে কিভাবে খাওয়াচ্ছেন। এটা কিন্তু আলাদা সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের ছবিটা আপনাদের তুলে দেখাই। দাদা কিন্তু এই কবুতরকে যেভাবে মুড়ি দিচ্ছেন, দেখুন আপনার এলাকায় কবুতরগুলো হয়তো চাল ডাল খায়, কিন্তু এখানে কিন্তু মুড়ি দিব্যি কি সুন্দর খেয়ে যাচ্ছে। আর সেই ছবিটাগুলো দেখেন, আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে আমি যখন গ্রামেগঞ্জে ঢুকে পড়ি, তখন বিভিন্ন ছবি যখন তুলে ধরি, এই কিছুটা দূরে গিয়ে একটা স্কুলের ছবি এবং তার ছাত্রছাত্রীরা তারা টিফিনের সময় যে বেরিয়েছিল, তারপরে সেই ছবি যেমন তুলে ধরেছি। আর এখন এগুলো মেট্রো মাঠ, একসময় মাটির রাস্তা ছিল, যে কাদা ঘেটে ঘেটে এখানকার মানুষকে যাতায়াত করতে হতো। এখন কিন্তু সেগুলো মাটির রাস্তা নেই, এগুলো পাকা রাস্তা হয়ে গেছে, যাতে করে মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয় না। তবে এই সৌন্দর্য যেটা, এই যে কবুতরগুলো অর্থাৎ পায়রা জায়গা বলি আমরা, দেখেছেন দৃশ্যটা, দেখেছেন কেমন লাগছে। সব মিলিয়ে আজকের যে গ্রামের দৃশ্যগুলো আমরা কেন তুলে ধরছি, গ্রামের মুদিখানা দোকান, এখানকার মানুষ কত সাদাসিধা জীবনযাপন করেন, তাদের যে এই যে জীবনযাপন, তাদের মধ্যে কোনো রকমে যে এই যে আমরা যেমন শহরতলিতে থাকি, শহরের এপার থেকে ওপার প্রান্ত যাওয়া যায় না, কিন্তু এখানে দেখবেন অনেক দূর দূরান্ত যে সমস্ত লোকজন আছে, তারা কিন্তু নিরিবিলি নিরে জায়গায় চলে যেতে পারে। কারণ এখানে যে ফাঁকা জায়গা, একটা বাড়ি থেকে অন্য বাড়ি যেতে গেলে অনেকটা সময় লাগে। তবে আমাদের যেমন শহরতলিতে পাশাপাশি বাড়ি, যে একটা চাল আর অন্যের চালের সঙ্গে লেগে থাকে, এখানে কিন্তু সেই পরিবেশ নেই। তবে গ্রাম্য পরিবেশ সত্যি মজার। চলুন আর একটু ছবি দেখিয়ে আমি এবার ধীরে ধীরে গন্তব্যস্থলে অর্থাৎ বাড়ির দিকে রওনা দেবো। কাজের জন্য ঢুকে এসেছিলাম এই রাজনগর যে স্কুলটা রয়েছে, সেই স্কুলে। এবারে স্কুলের কিন্তু একটা গেটে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা কিন্তু যথারীতি মনিটরিং করে। এই মনিটরিংটা কিন্তু কাজ বিভিন্ন স্কুলে খুব কম দেখতে পাওয়া যায়, এই স্কুলে কিন্তু দেখতে পাচ্ছি এরা একটা মনিটরিং যেটা করে, এটা কিন্তু খুব ভালো দিক। তবে আমরা ভেতরে যাব, যেখানে মাস্টারমশাইরা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো অবশ্যই। তবে এই জায়গাটায় এসে আমার ভালো লাগলো যে ট্রায়াল মনিটরিং করা, যে এখানকার একটা বেশ ভালো জায়গা এই স্কুলের মধ্যে একটা রয়েছে। কারণ ইদানিংকালে যেভাবে স্কুলে অ্যাওয়ারনেস করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন যে বাল্যবিবাহ, শিশু পাচার, নারী পাচার থেকে শুরু করে একাধিক যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু স্কুলে গিয়ে এখন পুলিশ প্রশাসন থেকে এবং যারা সোশ্যাল কর্মী, তারা কিন্তু গিয়ে কিন্তু ইতিমধ্যে এলাকায় এই যে অ্যাওয়ারনেসটা করাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকৃত হবে এই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের যারা কৃতি ছাত্রছাত্রী, তারা যে আজকে বুঝতে শিখেছে, বুঝতে পারছে, এটা কিন্তু অনেক বড় পাওয়া। যাই হোক, আমরা ভিতরে এরপরেই এগোবো, দেখাবো অন্য কিছু। এই তালাটা যেহেতু বন্ধ করা হয়, তালাটা বন্ধ করার কারণ হচ্ছে
এখানে কোনো রকমে কোনো বাইরের যারা না বলে কয়ে ঢুকতে পারে না, চাতে না ঢুকতে পারে, সেই ব্যবস্থা কিন্তু স্কুল কর্তৃপক্ষ তারা করেছে। তবে এটা কিন্তু খুব ভালো দিক। আগামী দিনে এরা যে সচেতন, অর্থাৎ স্কুল যেমন সচেতন, যারা বলেছি না যে স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নারী পাচার, নারী বাল্যবিবাহ থেকে শুরু করে একাধিক অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু এই স্কুলগুলোতে করা হচ্ছে। ধীরে ধীরে এই কারণে করা, এলাকার মানুষকে সচেতন করা, স্কুলের ছাত্রছাত্রীকে তাদেরকেও সচেতন করা। তবে এই সময় যেহেতু টিফিন পড়েছে সম্ভবত, আমি সেই ছবিটা একটু দেখাচ্ছি। ছেলেরা কিন্তু বেশ আনন্দের সঙ্গে একটু বেশ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সেই ছবিগুলো দেখাই একটু। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আমরা শহর থেকে গ্রামে যাব, আর গ্রামের যে স্কুলগুলো রয়েছে তাদের যে ছাত্রছাত্রীরা তারা কেমন পড়াশোনা করে, পড়াশোনা কেমন হয় স্কুলে, ভালো পড়াশোনা। স্কুলে তো নাম ডাক আছে, এই স্কুল তো রাজ্যের একটা জায়গায় রয়েছে, তাই না? এবারে রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, মানে স্কুলের একটা নাম ডাক কিন্তু আগাগোড়াই রয়েছে। তাহলে এবারেও তো ভালো রেজাল্ট হবে। কি নাম? তো যাই হোক, এই যে স্কুলের ছাত্রছাত্রীরা তারা বেশ আনন্দ করে ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু স্কুলের নাম ডাক রয়েছে। আমি এই স্কুলের যেখানে মাস্টাররা মানে মাস্টারমশাইরা যেখানে বসেন সেখানে যাব। তবে ধীরে ধীরে এগোতে এগোতে স্কুলটা দেখাই আপনাদেরকে। এই স্কুলের ছাত্ররা তারা দেখে আনন্দ করে মজা করে যে ঘুরে বেড়ায়, তারা যে খেলাধুলা করে, সেই ছবিগুলো একটু দেখাই আপনাদেরকে। এই দেখেছেন একটা হই হই ভাব স্কুলে। এই সময় টিফিনটা পড়েছে বেশ ভালো। এই যে ফুটবল খেলা হচ্ছে একটু দেখাই, এই বাচ্চারা কিন্তু টিফিন আওয়ারে এই ফুটবল খেলছে, দেখুন একটু দেখাই। স্কুলের মধ্যে ঢুকে একটু দেখাই, তারা কিন্তু কাদা পায়ে হলে বেশ ভালো খেলাধুলা করছে। এই দেখেছেন খেলাধুলা করছে প্রচুর ছেলে এই স্কুলে, দেখেছেন এরা বেশ টিফিন করে, টিফিনের সময় আনন্দ করে। হ্যাঁ, খুব আনন্দ করে টিফিনের সময়। যাই হোক, এই স্কুলের মধ্যে এবারে কিন্তু ঢুকে পড়বো, আর সময় কম, পরে সবাই রয়েছে, প্রত্যেকের সঙ্গে কথা বলা, প্রত্যেকের সঙ্গে বেশ আনন্দ করে। আমি যেখানেই যাই সেখানে একটা আনন্দর পরিবেশ তৈরি হয়। তো যাই হোক, আমি কিন্তু এই স্কুলের মধ্যেই ঢুকে বললাম। আর স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা যে এই টিফিন আওয়ারে যেখানে খেলাধুলা থেকে শুরু করে তারা নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, সব দেখে সেটা একটা আলাদা একটা পরিবেশ। চলুন এর ভেতরেই যাওয়া যাক। সুন্দরবন এই মুহূর্তে নদী নালা বেষ্টিত, কিন্তু পৃথিবীর ভৌগোলিক ইতিহাসে যদি আমরা দেখি, মানচিত্রে যদি দেখি, সুন্দরবনের বেশ কিছু অংশ যেমন নদী নালা, পাশে সমুদ্র রয়েছে, তারপরে বাদাবন রয়েছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেটা পৃথিবী খ্যাত। কিন্তু তারপরে দেখা গেছে কিছু অসাধু ব্যক্তি এখনও পর্যন্ত, সরকারি দপ্তর কী করছে জানি না, তবে এই যে তারা গাছ ফাছ কেটে যে আগামী দিনে সুন্দরবনটা কি থাকবে ম্যাপে মনে হয়, কি বলবেন? দেখুন, আপনাকে বলি, যে পরিবেশ পরিস্থিতির উপর দিয়ে সুন্দরবনটা আছে, প্রায় 4000 বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবন এলাকা, যেখানে 102টো দ্বীপ আছে, 55টা দ্বীপে মানুষ বসবাস করছে। নদী বেষ্টিত এলাকার মধ্য দিয়ে ঝড় ঝাপটা ঝঞ্ঝাট সর্বত্র লেগেই আছে। বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষ মানে সবসময় আতঙ্কিত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে তাদের জীবনযাপন। এখানে জলবায়ুর পরিবর্তনও ঘটে যাচ্ছে, ঋতু পরিবর্তনও ঘটে যাচ্ছে। তার পেছনে সকলেই ধারণা করছে যে রোপিত গাছগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা নয়, প্রাকৃতিক গাছগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা একেবারে নগ্ন সত্য, অস্বীকার করার উপায় নেই। আসলে মানুষের মধ্য দিয়ে দানব আছে, স্বাভাবিক কারণে দানব তো কখনো হয় না মানুষ। নিজেদের ভালোটা, নিজেদের মন্দটা নিজেরা যত সময় না ভালো করে বুঝে উঠতে পারে, তত সময় প্রকৃতিকে তারা কিন্তু বিনষ্ট করতে চায়। আমাদের সরকার, আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করে উপলব্ধি করেছে বলে সুন্দরবনকে রক্ষার তাগিদে যেমন বাউন্ডারির কাজ অর্থনৈতিক অভাবে থাকার সত্ত্বেও সুন্দরবনকে রক্ষার কাজে সর্বত্র ব্যস্ত। আমাদের মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকেও সর্বত্র সর্ব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে, এবং দেখতে পাই এখানকার বৃক্ষরোপণ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু গাছ রোপণ চলছে। আমরা এ ধরনের অবস্থাটা আছে। তবে আগামী দিনে সুন্দরবন যেমন আছে, এই সুন্দরবন জায়গাটা আর জলোচ্ছ্বাস কিংবা সমুদ্রের তাণ্ডব প্রকৃতির পরিবর্তনে কিছুটা তো নষ্ট হচ্ছে, এটার কোনো উপায় নেই। যেমন ঘোড়াপাড়া, যেমন মৌসুমী দ্বীপ, যেমন সাগর দ্বীপ, যেমন নামখানা, যেমন নারায়ণগঞ্জ সবসময় নদী প্লাবিত একটার অবস্থায় যায়। আমাদের সাংসদ ইতিমধ্যে তুলেছে যে ইরোশন অফ রিভার সাইডটা, এবং এখানে জাহাজগুলো যাতায়াত করার কারণেই বাউন্ডারির জায়গাগুলোতে প্রতি বছরই কোনো না কোনো কারণে ভাঙন দেখা দেয়। এ নিয়ে আর আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অর্থনৈতিক দুরবস্থা তৈরি বলে
এখানকার ক্ষতি করার চেষ্টা করছে, এই নগ্ন সত্যটা আমরা কিন্তু অকপটে বলতে পারি। স্বাভাবিক কারণে সুন্দরবনের জায়গায় থাকবে, আরও বেশি করে গাছ লাগাতে হবে। এবং সরকারের যে উদ্দেশ্য, সরকার একটা শিশু জন্মালে যে সবুজ শ্রী গাছ দিয়ে তাদেরকে রোপণ করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ফরেস্টের একটা গাছ কাটলে 5টা গাছ লাগাতে হবে, এসব নিয়ম নিয়ে এবং সমুদ্র তটে যেখানে বীজ তৈরি হচ্ছে গাছ চলছে, আপনারাও দেখে নেবেন, আমরাও আছি। সকলের সহযোগিতা, মানব চেতনার উদ্ভব না ঘটলে তাহলে এই জায়গাটাতে অনেকটা ক্ষতি হবে। স্থিতিটা কাটিয়ে উঠতে পারবে আমার দৃঢ় বিশ্বাস। সরকার মানুষের পক্ষে আছে, মানুষের সাথে আছে। সরকার চাই সবুজায়ন ভরে উঠুক, সুন্দরবন বাঁচুক। অখিলেশ বাড়ি, সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। স্কুলে কিছুটা সময় কাটালাম, স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে একটু কথা বলা হলো। তারপরে স্কুলের এই শিক্ষকদের ছবিগুলো দেখাবো না, কারণ স্কুলের ভেতর থেকে এবার কিন্তু বেরিয়ে পড়েছি। ধীরে ধীরে কিন্তু আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছবো। এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা। আকাশ কিন্তু খুবই মেঘাচ্ছন্ন, আকাশের অবস্থা দেখেছেন, ভয়াবহ আকাশ, কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে। তবে এই দুর্যোগপূর্ণ আকাশে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু আমরা স্বাভাবিক জানি যে কোথাও হয়তো আমাদের ভিজতে হতে পারে, কোথাও বেশি বৃষ্টি এলে সেখানে কোথাও দাঁড়িয়ে পড়তে পারি, আবার কোথাও বেরিয়ে আবার সেই খবরাখবর যেমন যেভাবে দেখাই সেই ছবিগুলো কিন্তু আমরা তুলে ধরি। তবে এই স্কুল থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি এবারে রাস্তার দিকে, কিন্তু আমরা বাড়ির দিকে রওনা এই কারণে দিচ্ছি, আকাশ দেখেছেন, আকাশ যেহেতু দুর্যোগপূর্ণ হয়তো বৃষ্টি এসে যাবে। আর বেশি সময় থাকবো না, এবারে গন্তব্যস্থল বাড়ির দিকে। তবে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে গিয়েছি সমস্ত ছবি আপনাদের দেখাবো। তবে গ্রামীণ কৃষি শিল্প সমাচার যে এই যে বরাবর আপনাদের সঙ্গে থাকে, আপনাদের খবরাখবর তুলে ধরি, কেমন লাগে আপনারাও কিন্তু যেহেতু দেখেন আমাদের কন্টেন্টগুলো কেমন লাগে, কন্টেন্টগুলো কিন্তু যেমন দেখেন তেমন একটু বলবেন মাঝে মাঝে। তবে স্কুল থেকে এবার বেরিয়ে পড়লাম, কেন স্কুল থেকে বেরিয়ে আর কয়েকটি ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেল। তারা কিন্তু একাদশ শ্রেণীতে পড়াশোনা করে, কেউ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। তবে এই ছাত্রটা কিন্তু তাদের কিন্তু যে পোশাক তারা পরে বসে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা হয়েছিল যে এই সময় তোমরা স্কুলে যাচ্ছ না, বলে একটু সময় আছে তারপরে যাব। তবে তারা ওয়েট করছে, সেই ছবিটা একটু দেখাই। স্কুল থেকে বেরিয়ে কিন্তু এই ছবিটা পাওয়া গেল, আর ওখানে দেখি একটা রেজিস্টারে কি লেখালেখি চলছে। যাই হোক, আমরা কিন্তু বরাবরই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া যে চ্যানেলটা, আমরা বরাবরই বিভিন্ন গ্রামেগঞ্জে পৌঁছে যাই। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকায় যেমন পৌঁছে যাই, তার সঙ্গে বিভিন্ন স্কুলেও পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখাই স্কুলের ছাত্রছাত্রীরা কেমন পড়াশোনা হয়। মোটামুটি ভালো। স্কুলের তো খুব নামডাক রয়েছে, নেই নামডাক নেই? আছে, এবারে নামডাক হবে তো বড় বেশি ভালো করে। কি নাম? আমার নাম রোহিত। রোহিত কি? শেখ রোহিত। শেখ রোহিত, শেখ রোহিত।